আচ্ছা, আমরা আজকে মডিউল ডি শুরু করব। তো শুরুতে সবাইকে টাইম স্পেন্ড প্রফেশনালদের ধন্যবাদ জানাচ্ছি। এবং মডিউল ডি তে যে সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো বলবো। পাশাপাশি কয়েকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে মডিউল ডিটা এতটাই একটা ইম্পর্টেন্ট মডিউল যে এখান থেকে প্রত্যেকবার, মানে এর কনসেপ্টটাই এমন, প্রত্যেকবার এখান থেকে একটা কোশ্চিন দিতেই হবে। মানে না দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কোশ্চিন আছে 10-12টা, কিন্তু এর মধ্যে থেকে একটা কোশ্চিন দিতেই হবে। তাহলে এর কনসেপ্টটাই এমন, এই কনসেপ্ট থেকে বের হয়ে যাওয়া যাবে না, একটা কোশ্চিন এখানে দিতেই হবে। আবার মিনিমাম দুইটা, মানে এক কথায় উত্তর এখান থেকে দিতে হবে, প্লাস মিনিমাম একটা শর্ট নোট এখান থেকে দিতেই হবে। মানে এর কনসেপ্টটাই এমন, এই জিনিসটা মিনিমাম এখান থেকে দিতে হবে। তার মানে আমরা বুঝতেই পারছি এই মডিউলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু সবাই বুঝে আগাবো। খুব কঠিন না, একটু কঠিন লাগবে, কিন্তু তারপরেও খুব বেশি কঠিন না। কিন্তু আমরা এই মডিউলটা আমরা গুরুত্ব দিয়ে জানবো, কারণ এটা আমাদের এখান থেকে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার আমি এখান থেকেই পাবো। আচ্ছা, তো প্রথমেই আমরা বলা হচ্ছে যে প্রথমেই আমরা চলে যাই যে হোয়াট ডু ইউ মিন বাই, দ্যাট মিনস মডিউল ডি তে ছিল হচ্ছে যে ক্যাপিটাল, লিকুইডিটি এবং অ্যাসেট, প্রতিষ্ঠানের বা ব্যাংকের মূলধন, তার তারল্য এবং তার সম্পদ নিয়ে কথাবার্তা। এখানে বিষয়গুলো ছিল সিলেবাসে অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি, লিকুইডিটি প্রোফাইল, তারপরে অ্যাসেট কম্পোজিশন, রিস্ক ওয়েটেড অ্যাসেট, লাইবিলিটি অ্যান্ড অ্যাসেট ড্রাইভস, ম্যানেজিং প্রবলেম অ্যাসেটস। এই বিষয়গুলো এখানে অন্তর্নিহিত ছিল। তো এখন আমরা একটা একটা কোশ্চেন শুরু করি। সেটা হচ্ছে প্রথমেই আমরা জানবো যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কি। তা মূলধন সহজলভ্যতা। হ্যাঁ, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মূলধন সহজলভ্যতা, এই বাংলাটা শুনলেই কিন্তু আমরা বুঝে ফেলি। মানে বাক্যে ইংরেজিতেও বলে যে ক্যাপিটাল অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত মূলধন। এইটা বলতে কি বোঝায়? তার মানে এটা বলতে আমরা বুঝি নরমালি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিফার্স টু দ্য অ্যাবিলিটি অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস টু অ্যাবজর্ব দ্য potential losses and continue to operate without risking insolvency or default। তার মানে এইটা বলতে এমন একটা অ্যাবিলিটি কি বোঝাচ্ছে প্রতিষ্ঠানে, যার মাধ্যমে যে প্রতিষ্ঠান তার মানে পোটেনশিয়াল যে লস হওয়ার সম্ভাবনা, আহ, আহ, এবং প্রতিষ্ঠান সব মানে স্মুথলি চালানোর যে অ্যাবিলিটি, ডিফল্ট হওয়া বা ইনসলভেন্ট বা দেউলিয়া হওয়া ছাড়াই চালানোর অ্যাবিলিটি থাকার সক্ষমতাকে বলছি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। মানে তার মানে তার পর্যাপ্ত, এক্সেস না কিন্তু। এখানে আমরা অনেকে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মনে করে তার এমন তারল্য আছে, সে চলতেই কোনো সমস্যা হয় না, বা সে যা খুশি তাই করতে পারে। বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে যে তার এমন ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি বোঝায়, যার মাধ্যমে তার যে পোটেনশিয়াল যে লসেস আছে, এবং সে ইনসলভেন্ট হওয়া ছাড়াই বা ডিফল্ট হওয়া ছাড়াই স্মুথলি তার অপারেটিং কার্যক্রম চালাইতে পারে। It is a measure of amount of capital a financial institution has in relation to its risk and obligations। মানে এটা একটা পদ্ধতি কি পদ্ধতি, কিসের পদ্ধতি? যে প্রতিষ্ঠানের কতটুকু ক্যাপিটাল আছে, তার রিস্ক এবং তার মানে ঝুঁকি, তার এবং যত দায়বদ্ধতা রয়েছে এগুলো মিট আপ করছেন, তার কতটুকু ক্যাপিটাল আছে সেটা মেজার করে একটা প্রক্রিয়া। এবং ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফর fraudulent রেগুলেশন ইন দা ফাইন্যান্সিয়াল সেক্টর। এবং এটা একটা মানে আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরের মাপ, পরিমাপের জন্য বা তাদের অবস্থা যাচাইয়ের জন্য একটা মানে কি বলে কার্যকরী বা বিচক্ষণ উপায়, বা তাদের পরিমাপ করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে গেল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। তো আমরা যদি বলি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, তাহলে কি? তাহলে যেটা দিয়ে প্রতিষ্ঠানের এইটা হচ্ছে তার মানে অ্যাবিলিটিকে বোঝায়। তার মানে যে রেশিও দিয়ে এই অ্যাবিলিটি আবার মেজার করা যাবে, তাকে আবার বলছি ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। তার মানে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বলতে আমরা বুঝি যে মেজার অফ ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি টু অ্যাবজর্ব পোটেনশিয়াল লসেস এন্ড কন্টিনিউ অপারেটর উইদাউট লেসিং। তার মানে এটাও একটা মেজার, মানে বা এটা দিয়ে আসলে ক্যাপিটাল, এই রেশিও দ্বারা ক্যাপিটাল অ্যাডিকুয়েসির তার পরিমাপ করা যায়। দ্যাট মিনস দ্য সিআর ইজ এ কি ইন্ডিকেটরস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন soundness and closely monitored by regulators as a part of prudential regulation in financial sector। মানে এটা একটা আসলে প্রতিষ্ঠানের ইন্ডিকেটর, যে প্রতিষ্ঠানের সাউন্ডনেস, ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস কতটুকু, আহ, বা কতটুকু আর্থিকভাবে সচ্ছল বা সুস্বাস্থ্যের অধিকারী। এবং এইটা আপনার রেগুলেটরি অথরিটি এটা ক্লোজলি মনিটর করে যে এটা ঠিকঠাক মতো মেনটেন করা হচ্ছে কিনা।
তারপর ক্যাপিটাল ফর এনি বিজনেস এন্টারপ্রাইজ ইজ অবভিয়াসলি অ্যান ইন্ডিসপেন্সিবল ফ্যাক্টর which become more crucial for banks because have to meet its obligations to the depositor who are prime supplier of capital for investment in lending business. ব্যাংকের ক্ষেত্রে ক্যাপিটাল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে যে এবং বা অবিচ্ছেদ্য বিষয়, কারণ এটা অন্যান্য প্রতিষ্ঠানের মতো না, কারণ ব্যাংকের যে অব্লিগেশনস গুলো তৈরি হয় সেটা অবশ্যই তাকে মিট আপ করতে হয় এবং অন ডিমান্ডে। ঠিক আছে, কারণ আবার এটা ফান্ডটাও হচ্ছে যেহেতু আমরা থার্ড পার্টি কোনো ব্যক্তির কাছে বা ডিপোজিটের কাছে আমরা কালেক্ট করছি। আচ্ছা, আমরা ক্যাপিটাল এডিকুয়েসিটা একটা প্রতিষ্ঠানে কিভাবে আমরা মেনটেন করতে পারি, ঠিক আছে? তো আমরা মেনটেন করার একটা ফর্মুলাটা হচ্ছে যে টায়ার 1 ক্যাপিটাল প্লাস টায়ার 2 ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। ঠিক আছে, আমরা এখানে এইটুকু একটু মানে মুখস্থ করে যাবো, কারণ টায়ার 1 টায়ার 2 ক্যাপিটালের বিস্তারিত আমরা তার নির্দিষ্ট একটা কোশ্চিন আছে সেখানে বিস্তারিত আমরা জানাবো। ঠিক আছে, তার মানে টায়ার 1 ক্যাপিটাল টায়ার 2 ক্যাপিটাল ডিভাইডেড বাই রিস্ক ওয়েটেড অ্যাসেট। ঠিক আছে, এইটুকু আমরা যদি দেখি তাহলে আমরা এটা ফর্মুলা এটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এখানে দুই ধরনের ক্যাপিটাল ব্যবহার করা হয়েছে। টায়ার 1 ক্যাপিটালের মধ্যে ইনক্লুড হয়েছে হচ্ছে তার প্রতিষ্ঠানের কোর ক্যাপিটাল সাচ কমন স্টক এবং রিটেইন আর্নিংস, এখানে কমন স্টক বা শেয়ার ক্যাপিটাল যেটা বলি আমরা, প্লাস হচ্ছে তার রিটেইন আর্নিংস। আর টায়ার 2 ক্যাপিটাল ইনক্লুড আদার ফর্মস অফ ক্যাপিটাল, যেমন হচ্ছে সাবঅর্ডিনেটেড ডেট এবং হাইব্রিড ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, তো এইটা একটু বিস্তারিত ভাবে আমি নিচে দেখাবো, কারণ একটা কোশ্চেনই আছে টায়ার 1 ক্যাপিটাল মানে তার ক্যাপিটাল সম্পর্কে একটা কোশ্চেনই আছে, সেখানে আমরা দেখাবো, সেই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিলেও হবে আপনাদের। আচ্ছা, এরপরে বলা হয়েছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইমপ্লিকেশনস অফ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। এটা 98 এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওর গুরুত্ব কি। ঠিক আছে, এটা 98 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসির কি গুরুত্ব সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা ইনশিওর করতে করে। তারপরে ইনকারেজ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট সাউন্ডের এইটা বা ঝুঁকি ব্যবস্থাপনা সুষ্ঠু কিনা এইটা মেজার করে থাকে। তারপরে ইনভেস্টর কনফিডেন্স এটা বৃদ্ধি করে, যে প্রতিষ্ঠানের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ভালো বা রেশিও ভালো সেই প্রতিষ্ঠানে ইনভেস্টরের কনফিডেন্স থাকে। আচ্ছা, এরপর বলা হয়েছে লিমিটিং গ্রোথ। এক্ষেত্রে বলা যাচ্ছে যে আপনার এই প্রতিষ্ঠান এই ধরনের ক্যাপিটাল এডিকুয়েসি যদি প্রতিষ্ঠানে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের আপনার মানে ক্ষতি হওয়ার বা মনে করেন যে দেউলিয়া হওয়ার গ্রোথটা খুব কম হয়, বা এই টাইপের গ্রোথ আর হয় না। মানে লিমিট দ্য গ্রোথ অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাজ ইট মে রিকোয়ার টু দেম মেইনটেইন হায়ার লেভেল অফ ক্যাপিটাল। এবং এটা বলা যায় যে এই ক্ষেত্রে আবার প্রতিষ্ঠানের গ্রোথও আপনার একটু লিমিট করে দেয়, বা তার অন্যান্য সম্ভাবনা যেটা আমরা এটাকে গ্রোথ মানে লিমিট করে দেয় এটা না বলে বলবো যে তার আম, আম, এর ক্ষেত্রে তার মানে কি বলে ইনসলভেন্ট বা ডিফল্ট হওয়ার ক্ষেত্রে বাধা দিয়ে পড়ে, লিমিটিং দা বা হিন্ড্রান্স টু দা আপনার কি বলে ইনসলভেন্ট অর ডিফল্ট। ঠিক আছে, এবার কস্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আবার প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটালকে কন্ট্রোল করে থাকে। তার কস্ট অফ কন্ট্রোলটা আপনার কস্ট অফ ক্যাপিটাল বলতে বোঝানো হয় মূলধনের ব্যয়, যে মূলধনটা আমি কালেক্ট করে থাকি ডিপোজিটের কাছ থেকে বা অন্যান্য সোর্স থেকে, এই ক্যাপিটালের যে ব্যয়টা রয়েছে তাকে আমরা বলছি কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, এই কস্ট অফ ক্যাপিটাল মেজার করার জন্য বা কস্ট অফ ক্যাপিটালস এর বিট আপ করার জন্য ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। মানে বলা হচ্ছে যে তার মানে মূলধনের যে ব্যয়, মানে মূলধনের ব্যয় বলতে মূলধন সংগ্রহ করতে যে ব্যয় হয় এই ব্যয়টা নির্ভর করার অ্যাবিলিটি কিন্তু তার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি দ্বারা মেজার করা যায়। এরপরে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চিন দেখেন, এটা 96তমতে আসছে, 97তমতে আসছে, 98তেও আসতে পারে, এটা এত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কম্পোনেন্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, তো কম্পোনেন্ট হোয়াট আর দ্য মূল কোশ্চেন হচ্ছে কম্পোনেন্ট অফ ক্যাপিটাল, ক্যাপিটালের উপাদানগুলো কি কি। ঠিক আছে, তো এটা আবার এই ক্যাপিটাল বলতে আমরা দুই ধরনের ক্যাপিটাল বুঝছি, যেহেতু একটা হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল আর একটা হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল বা টায়ার 1 বা গোয়িং কনসার্ন ক্যাপিটাল, আর হচ্ছে টায়ার 2 বা গন কনসার্ন ক্যাপিটাল। দুই ধরনের ক্যাপিটাল রয়েছে। তো এই
অনেক সময় আসতে পারে কি এটা সরাসরি একটা কোশ্চেন হিসেবেই আসলো যে কম্পোনেন্ট অফ ক্যাপিটাল, অথবা অনেক সময় আসে কম্পোনেন্ট অফ টায়ার 1 ক্যাপিটাল, অথবা দেখেন কম্পোনেন্ট অফ গোয়িং কনসার্ন ক্যাপিটাল। ঠিক আছে? ২ রকম এরকম ভাবেই আসতে পারে। তো আম অথবা আসতে পারে কম্পোনেন্ট অফ টায়ার 2 ক্যাপিটাল। এরকম ভাবে কোশ্চেন আসতে পারে। তো এখানে বলা হয়েছে, তো বাংলাদেশ ব্যাংক একটা কমপ্লিট গাইডলাইন দিয়েছে তার ক্যাপিটাল কিভাবে গঠন হবে। তো টোটাল রেগুলেটরি ক্যাপিটাল উইল কনসিস্ট অফ দ্য ফলোইং ক্যাটাগরি। একটা হচ্ছে টায়ার 1 ক্যাপিটাল, বা এটার আরেকটা নাম গোয়িং কনসার্ন ক্যাপিটাল। এই গোয়িং কনসার্ন ক্যাপিটালটা আপনার মনে রাখবেন। কারণ ওই ৯৬ তে একটা কোশ্চেন আসছিল যে টায়ার 1 ক্যাপিটালের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে গোয়িং কনসার্ন ক্যাপিটাল। ঠিক আছে? তো এই একটা বিষয়। তো আবার হচ্ছে যে অনেক সময় আসছে, এই গতবার আসছিল টায়ার 2 ক্যাপিটালের আরেকটা নাম কি? ঠিক আছে? তো এই যে বিকল্প নাম, এই বিকল্প নামটা হচ্ছে আমাদের জন্য খুবই দরকারি। আচ্ছা। আচ্ছা, এর পারলে আমরা চলে যাব টায়ার 1 ক্যাপিটালের মধ্যে কি, কি রয়েছে, বা টায়ার 1 ক্যাপিটাল কাকে বলা হয় এবং টায়ার 2 ক্যাপিটাল কাকে বলা হয়। ঠিক আছে? তো টায়ার 1 ক্যাপিটাল আসলে বলতে আম যেটা আমরা বুঝি, টায়ার 1 এর ক্যাপিটালের ডেফিনিশন থাকার কথা ছিল। আচ্ছা, টায়ার 1 ক্যাপিটাল আম বা কমন ইকুইটি, টায়ার 1 ক্যাপিটালের মধ্যে ২ ধরনের ক্যাপিটাল আছে। একটা কমন ইকুইটি, একটা অ্যাডিশনাল ইকুইটি। আচ্ছা, এই যে এখানে আছে। টায়ার 1 ক্যাপিটাল বলতে বোঝানো হয় যে, বা গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতে বোঝানো হয় সেই ক্যাপিটালকে বোঝায় হুইচ ক্যান অ্যাবসর্ব লসেস উইথআউট ট্রিগারিং ব্যাংক্রাপসি অফ দ্য ব্যাংক। ঠিক আছে? মানে আ এইটা গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতে বা টায়ার 1 ক্যাপিটাল বলতে বোঝানো হয় যে অ্যা ব্যাংক্রাপসির কোন প্রকার ঝুঁকি ছাড়াই যে ক্যাপিটাল আপনার প্রতিষ্ঠানের লসকে অ্যাবজর্ব করতে পারে। মানে এই টায়ার 1 ক্যাপিটাল সে কখনো ব্যাংক্রাপসির কথা চিন্তা করে না, বা ব্যাংক্রাপসির কথা সে চিন্তা মানে আ তার ওই দিকে থিংকিং তার কখনো দরকার হয় না। ঠিক আছে? তার মানে গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতে সেই ধরনের ক্যাপিটাল যেটা আসলে মূলত রাখা হয় বিভিন্ন লস কে কাভার করার জন্য। অপারেটিং বিভিন্ন লস গুলোকে কাভার করার জন্য এটা আসলে রাখা হয়। কিন্তু কোন প্রকার আপনার ব্যাংক্রাপসি চিন্তাই এখানে করা হয় না। কারণ ওই টায়ার 1 ক্যাপিটাল মানে হচ্ছে প্রতিষ্ঠানের অতিরিক্ত মানে সচ্ছলতা বুঝায় এরকম, বা ব্যাংক্রাপসির কোন সম্ভাবনা নাই এখানে থাকবে এরকম। ব্যাংক্রাপসি কে ফোকাস করা এখানে হয় না। তো এখানে এটা গেল টায়ার 1 ক্যাপিটাল। টায়ার 1 ক্যাপিটালের আবার ২ টা ভাগ আছে। একটা কমন ইকুইটি টায়ার 1, একটা আছে অ্যাডিশনাল টায়ার 1। কমন ইকুইটি টায়ার 1, একটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1। ঠিক আছে? তো আর হচ্ছে টায়ার 2 ক্যাপিটাল। টায়ার 2 ক্যাপিটাল কি? এটাকে বলা হয় গন কনসার্ন ক্যাপিটাল। টায়ার 2 ক্যাপিটালকে বলা হয় গন কনসার্ন ক্যাপিটাল, আরেকটা নাম। তো গন কনসার্ন ক্যাপিটাল ইস দ্য ক্যাপিটাল হুইল অ্যাবসর্ব লসেস অনলি ইন দ্য সিচুয়েশন অফ লিকুইডেশন অফ দ্য ব্যাংক। তার মানে এটা ব্যাংক্রাপসি বা দেউলিয়া বা লিকুইডেশন বা বিলোপ সাধন এই সময়ের ক্ষেত্রেই শুধুমাত্র এই লসটা অ্যাবসর্ব করার জন্য এই ক্যাপিটালটা ব্যবহার করা হয়ে থাকে। তার মানে যে প্রতিষ্ঠান যখন দেউলিয়া হয়ে যাচ্ছে বা মানে বিলোপ সাধন হচ্ছে, সেই শেষ প্রোটেকশন কে রক্ষা করার জন্য আপনার এই গন কনসার্ন ক্যাপিটাল বা টায়ার 2 ক্যাপিটাল কে ব্যবহার করা হয়ে থাকে। যেমন স্যার উদাহরণ স্যার একটা স্যার। আচ্ছা, এই যে উদাহরণে এখন চলে যাচ্ছি। এখন এই উদাহরণ অনেকগুলো উদাহরণ আছে। তো টায়ার 1 ক্যাপিটালকে আবার ২ ক্যাটেগরিতে ভাগ করছি। মানে টায়ার 1 ক্যাপিটাল হচ্ছে মূল কাজ হচ্ছে কি প্রতিষ্ঠানের কন্টিনিউয়াল যে লস আছে সেইগুলোকে কভার করার চেষ্টা থাকবে। আর টায়ার 2 ক্যাপিটাল এর ক্ষেত্রে হচ্ছে যে মানে তার মানে টায়ার 1 এ কন্টিনিউয়াস যে প্রতিষ্ঠানের লস এইগুলোকে কভার করার বা এই লস সম্পর্কিত কভার করার এবিলিটি মেজার করে থাকে। তো এখানে তার এই ব্যাংক্রাপসি বা দেউলিয়া নিয়ে চিন্তা করতে হয় না। কিন্তু টায়ার 2 কে গঠনই করা হয় যাতে দেউলিয়ার সময় তার প্রোটেকশন করার জন্য। তো আচ্ছা, যদি এখন এই টায়ার 1 ক্যাপিটালকে আমরা ২ ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কমন ইকুইটি, আরেকটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1। কমন ইকুইটি টায়ার 1 আর অ্যাডিশনাল টায়ার 1। এখন কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের মধ্যে কোন, কোন বিষয়গুলো থাকে আমি যদি বলি, তো ফর ব্যাংক কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল কনসিস্ট অফ দ্য সাম অফ দ্য ফলোইং আইটেম। নিম্নোক্ত আইটেম নিয়ে থাকে। ঠিক আছে? একটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল মানে শেয়ার ক্যাপিটাল যেটা বলা হয়। একটা হচ্ছে নন রিডিমেবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট।
তারপরে স্ট্যাটুটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ মানে বিধিবদ্ধ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, তারপরে রিটেইন আর্নিংস, ঠিক আছে, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ, মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডারিজ, এইগুলোর কথা বলা হয়েছে। টায়ার 1 ক্যাপিটালে বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন আছে সেখানে এগুলির কথা বলা আছে। এরপরে মাইনরিটি ইন্টারেস্ট কাকে বলা হয়? মাইনরিটি ইন্টারেস্ট বলা হয় যে স্যার প্রতিষ্ঠানের সাবসিডারি স্যার কোম্পানি থাকে। স্যার এগুলার একটু ব্যাখ্যা দেন না স্যার, ওই ফেড অফ ক্যাপিটাল, হ্যাঁ হ্যাঁ, মানে এটা না, স্ট্যাটিউটরি এগুলো রিজার্ভ। ব্যাখ্যায় দিব। মানে এগুলো কোন পার্ট, এইটা আসলে ব্যালেন্স শিটের একটা পার্ট। তো তো আমি ওখান থেকে ওই ওই পার্টটাকে এখানে দেখাই দিব। তো এখানে এইটা একটা বিষয় ছিল যে মাইনরিটি ইন্টারেস্ট একটা আছে। আর এখান থেকে কিছু আইটেম আপনার অ্যাডজাস্ট করতে হয় বা বাদ দিতে হয়। সেটা হচ্ছে যে আপনার শর্টফল ইন প্রভিশন এগেইনস্ট নন প্রফিট এন্ড লস ইনভেস্টমেন্ট, তারপরে রিমেইনিং ডিফিসিট অফ অ্যাকাউন্ট অফ রিভ্যালুয়েশন অফ ইনভেস্টমেন্ট সিকিউরিটিজ, মানে এইগুলো আইটেম বাদ দিতে হয়। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা কোথা থেকে আসলে আসলো বিষয়টা, ঠিক আছে? এইটা আরো বিষয়টা রয়েছে যে কোথা থেকে এই জিনিসটা গুলো আসে। সেটা হচ্ছে যে আমরা যখন প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট আপনারা দেখেছেন, যে ব্যালেন্স শিট আপনারা দেখেছেন, তো ব্যালেন্স শিটের ক্ষেত্রে টায়ার 1 ক্যাপিটাল আর টায়ার 2 ক্যাপিটালে কিন্তু ব্যালেন্স শিটের মধ্যে একটা ফাংশন মানে ওখানে থাকে। আমি একটু এঁকে দেখাই। যেমন ধরেন আমরা প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট আছে, আপনারা কোনদিনকে অ্যানুয়াল রিপোর্টে ব্যালেন্স শিট দেখছেন? ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট কি কখনো দেখা হয়েছে আপনাদের? বা যে কোনো প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট? দেখেছি স্যার, দেখেছি স্যার। আচ্ছা, ব্যালেন্স শিটের বিষয়টা থাকে কি, প্রথমে দেখেন যে একটা স্টেটমেন্ট থাকে। মনে করেন এখানে থাকে অ্যাসেট, প্রথমে থাকে অ্যাসেট। তো এই অ্যাসেট ইজিক্যাল টু, এখানে একটা ইকুয়েশন আছে, এ ইজিক্যাল টু এল প্লাস ওই, মানে সকল অ্যাসেট ইজিক্যাল টু সকল লাইবিলিটি প্লাস সকল মালিকানা সম্পত্তি। ওই বলতে বোঝে নয় মালিকানা সম্পত্তি। হ্যাঁ, এটা সমান, সকল সম্পত্তি সমান সমান সকল লাইবিলিটি এবং মালিকানা সম্পত্তির হচ্ছে সমষ্টির সমান। আচ্ছা, এখন এই অ্যাসেট গুলো দেওয়ার পরে এখানে যদি যখন আমরা এই লাইবিলিটিস লিখি, আমরা যখন লাইবিলিটিসটা লিখি, তো এই লাইবিলিটিস এর মধ্যে দেখেন আমরা অ্যাসেট গুলো লিখলাম, এখানে বলা হয় যে অ্যাসেটের মধ্যে থাকে আপনার শর্ট টার্ম অ্যাসেট, এরপরে থাকে লং টার্ম অ্যাসেট, ঠিক আছে, মানে ফিক্সড অ্যাসেট। আর এরপরে লাইবিলিটিস এর মধ্যে থাকে, লাইবিলিটিস থাকে, এরপরে আপনার এখানে বিভিন্ন প্রকার লাইবিলিটিস সেখানে থাকে। এরপরে এখানে থাকে হচ্ছে ওনার্স ইকুইটি বা ইকুইটিস, ওনার্স ইকুইটিস অথবা ইকুইটিস। এই ইকুইটিস এর মধ্যে থাকে হচ্ছে যে আপনার এই যে আপনার শেয়ার ক্যাপিটাল বা পেইড আপ ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, বা আমরা এটাকে বলতে পারি পেইড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল। এরপরে এখানে থাকে হচ্ছে যে আপনার প্রিমিয়াম, শেয়ার প্রিমিয়াম। তারপরে থাকে জেনারেল রিজার্ভ। মানে এইগুলো লিখে আমি তারপরে আমি ব্যালেন্স শিটের পার্টটা বুঝাই, তারপরে আমি ব্যাখ্যা করবো এগুলোকে। জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, তারপরে যদি আরো স্ট্যাটুটরি রিজার্ভ, স্ট্যাটুটরি রিজার্ভ, এইগুলো যেগুলো ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড যেটা আছে, তারপরে মাইনরিটি ইন্টারেস্ট, মাইনরিটি ইন্টারেস্ট। এই যে আইটেমগুলোর কথা, এই যে এখানে যে আইটেমগুলোর কথা বলা হয়েছে, এই আইটেমগুলো এই ইকুইটির মধ্যে থাকে, তার জন্য এর নাম হচ্ছে ইকুইটিস। দেখেন, তার মানে এখানে ব্যালেন্স শিটটা আসলে এই অ্যাসেট লাইবিলিটি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এইটা আসলে পুরাটা হচ্ছে তার ব্যালেন্স শিট। তাহলে পুরাটা হচ্ছে কি, ওই ব্যাংকের ব্যালেন্স শিট। তো অ্যাসেট ম্যানেজমেন্টে অ্যাসেট বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। আর ক্যাপিটাল ম্যানেজমেন্টের বিষয়, মানে ক্যাপিটাল মানেই কিন্তু এই অংশটা, ক্যাপিটাল মানেই কিন্তু শেয়ার মালিকদের অংশ বা মালিকদের মূলধন। আচ্ছা, তাহলে এখানে পেইড আপ ক্যাপিটাল প্রথমে ছিল হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, ঠিক আছে, পেইড আপ ক্যাপিটাল। তাহলে পেইড আপ ক্যাপিটালটা কি, মানে একটা শেয়ারের যতটুকু অংশ পেইড করা হয়েছে, শেয়ার এটাকে বলা হয় শেয়ার ক্যাপিটাল পেইড আপ বা পেইড আপ শেয়ার ক্যাপিটাল। মানে মনে করেন একটা শেয়ারের দাম হচ্ছে, মনে করেন একটা প্রতিষ্ঠান আম, মনে করেন যে তার 5,000 শেয়ার আছে,
5,000 অনুমোদিত, 50,000 অনুমোদিত শেয়ার আছে। অনুমোদিত মানে অথরাইজড শেয়ার যেটা বলা হয়, যেটা হচ্ছে যে সর্বোচ্চ সেই পরিমাণ শেয়ার তার ইয়েতে মানে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে নিবন্ধন করা থাকে, সর্বোচ্চ সে তত শেয়ার ইস্যু করতে পারবে। তারপরে তার আপনার বলা হয় মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন বা সংঘবিধি যেটা বলি আমরা, প্রতিষ্ঠানের মূল আইন, সেখানে পারমিশন থাকে যতটুকু শেয়ারের, সেটা আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির কাছ থেকে যতটুকু পারমিশন না থাকে সেটাকে বলা হয় অথরাইজড শেয়ার। সেই অথরাইজড শেয়ারের কতটুকু সে ইস্যু করেছে, মনে করেন এই 50,000 তার সর্বোচ্চ পারমিশন আছে, সেখানে সে 50,000 পরিবর্তে সে ইস্যু করেছে আচ্ছা 50,000 পরিবর্তে সে ইস্যু করেছে হচ্ছে 20,000 শেয়ার। না খালি সরে যাচ্ছে কেন? আচ্ছা 50,000 শেয়ারের পরিবর্তে সে আসলে ইস্যু করেছে 20,000 শেয়ার। ঠিক আছে, 20,000 শেয়ার ইস্যু করেছে। এই 20,000 শেয়ার, তার প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা করে। তাহলে এই যে 20,000 শেয়ার প্লাস হচ্ছে 10 টাকা সমান 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা হচ্ছে তার পেইড আপ ক্যাপিটাল, মানে পরিশোধিত মূলধন, শেয়ারের পরিশোধিত মূলধন। ঠিক আছে, তার মানে একটা শেয়ার দাম 10 টাকা হয় এবং প্রতিষ্ঠান 20,000 শেয়ার ইস্যু করে, এই 10 টাকা গুণ 20,000 টাকা, এটাকে বলছে 20,000 শেয়ার গুণ 10 টাকা, এটাকে বলছে তার পেইড আপ ক্যাপিটাল। এরপরে আসা হচ্ছে যে এই যে পেইড আপ ক্যাপিটাল, এরপর বলা হয়েছে শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম দেখেন এখানে আছে শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়ামটা হচ্ছে কি দেখেন, একটা শেয়ারের ফেস ভ্যালু মানে তার গায়ে মূল্য লেখা আছে 10 টাকা, কিন্তু দেখা যাচ্ছে শেয়ার গুলো বিক্রি হয় তাহলে 30 টাকা, 50 টাকা, 60 টাকা দামে। তাই হয় না? যেমন গ্রামীণ ফোনের একটা শেয়ারের দাম ছিল এক সময় 10 টাকা, শেয়ার শেয়ার বিক্রি হতে 180 টাকা। শুনেছেন এরকম? জি স্যার। তাহলে এই যে মনে করেন একটা শেয়ারের দাম যদি হয় মনে করেন 10 টাকা, সেটা যদি বিক্রি হয় মনে করেন সাপোজ 30 টাকা, সাপোজ 10 টাকা শেয়ার 30 টাকায় বিক্রি হয়েছে, তাহলে এই 20,000 শেয়ার গুণ হচ্ছে বাকি এই যে 30 মাইনাস 10 টাকা ফেস ভ্যালু, এইটা গুণ করলে যেটা আসবে সেটাকে বলছি আমরা শেয়ার প্রিমিয়াম, মানে শেয়ারের বর্ধিত, মানে শেয়ার অতিরিক্ত আয়, শেয়ারের পরিশোধ ফেস ভ্যালুর অতিরিক্ত আয়। ঠিক আছে, এটাকে বলছি আমরা শেয়ার প্রিমিয়াম। আচ্ছা, এটাও শেয়ার, এটাকেও নন রিপেবল বলা হয়, কারণ এটাও কোনোদিন ফেরত দেওয়া হয় না। এরপরে বলা হয়েছে স্ট্যাটুটরি রিজার্ভ বা বিধিবদ্ধ রিজার্ভ। প্রত্যেক ব্যাংক প্রতিষ্ঠার সময়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনার বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। এটা জমা রাখাটা বাধ্যতামূলক, বুঝতে পেরেছেন? বাধ্যতামূলক, কারণ ব্যাংক যে কোনো সময় ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কি করতে পারে, সেই ফান্ড থেকে তাদেরকে সহায়তা করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে বিধিবদ্ধ রিজার্ভ, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তো বাংলাদেশ ব্যাংকে যে পার্সেন্টেজটা জমা রাখতে হয় সেটা হচ্ছে তার বিধিবদ্ধ রিজার্ভ। এই পেইড আপ ক্যাপিটালের একটা বড় অংশ এখানে আপনার রাখতে হয়, জমা রাখতে হয়, সম্ভবত সেটা 20%। ঠিক আছে, পেইড আপ ক্যাপিটালের 20% সেখানে জমা রাখতে হয়। এরপরে গেল হচ্ছে যে জেনারেল রিজার্ভ, মানে এটা হচ্ছে যে প্রতিষ্ঠানের আর এক ধরনের সঞ্চিতি, যে সঞ্চিতিটা আসলে মূলত রাখা হয় প্রতিষ্ঠানের মানে যে কোনো খারাপ মুহূর্তে তার নিজের একটা রিজার্ভ ফান্ড রাখা, যেই ফান্ড থেকে সে প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে প্রোটেক্ট করতে পারে। তার মানে জেনারেল রিজার্ভের মূল কাজটা হচ্ছে প্রতিষ্ঠানের যে কোনো ক্রাইসিস মুভমেন্টে ওই ফান্ডটা ব্যবহার করার জন্য একটা ফান্ড তৈরি করে রাখা। আচ্ছা, এরপরে বলা হয়েছে রিটেইন আর্নিংস। রিটেইন আর্নিংস বলতে কি বোঝানো হয়, যে মনে করেন একটা প্রতিষ্ঠান একটা বছরে মনে করেন যে 1 লাখ টাকা লাভ করেছে, একটা প্রতিষ্ঠান একটা বছরে 1 লাখ টাকা, যেটাকে বলে আমরা নিট ইনকাম, 1 লাখ টাকা লাভ করেছে। এই 1 লাখ টাকা লাভ করার মধ্যে সে কি করতে পারে, সব টাকাই তো সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়। ডিভিডেন্ড বলতে কাকে বোঝানো হয়, শেয়ার হোল্ডারদেরকে মানে তার প্রতিষ্ঠানের লাভ থেকে একটা অংশ বিতরণ করা হয় শেয়ার হোল্ডারদেরকে, সেটাকে বলা হয় ডিভিডেন্ড। মনে করেন এই 1 লাখ টাকা থেকে সে 30,000 টাকা বিতরণ করেছে। ঠিক আছে, ডিভিডেন্ড দিয়েছে, এটা ডিভিডেন্ড দিয়েছে, ডিভিডেন্ড দিয়েছে। তো 30,000 টাকা যদি ডিভিডেন্ড দিয়ে দেয় তাহলে থাকলো কয় টাকা, 70,000 টাকা। এই 70,000 টাকাকে আমরা বলি রিটেইন আর্নিং। তার মানে তার লাভের মধ্যে থেকে যে অংশটা বিতরণ করা হয় সেটা বাদ দিয়ে যেটা থাকে সেটাকে বলতে আমরা রিটেইন আর্নিংস। এরপরে বলা হয়েছে ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড বলতে কি, একটা প্রতিষ্ঠানে কোনো সময় 1 লাখ টাকা ইনকাম করেছে, সে আবার অনেক সময় আছে কি শুধু 10,000 টাকা ইনকাম করেছে, হতে পারে না এরকম সিচুয়েশন, বলেন তো? আচ্ছা,
তো এখন 1,00,000 টাকা যখন ইনকাম করেছে তখন সে 30,000 টাকা ডিভিডেন্ড দিয়েছে। 10,000 টাকা যখন ইনকাম করবে তখন কি 30,000 টাকা ডিভিডেন্ড দিতে পারবে? পারবে না। তো এই জন্য কি করে সে কি করে এই সময় নিট ইনকাম থেকে কিছু কিছু ফান্ড সে আলাদা করে রাখে, যাতে দেখা গেল এখানে থেকে 10,000 টাকা সে আলাদা আলাদা করে প্রত্যেক বছরে 10,000 করে আলাদা করে একটা ফান্ড রাখে, যেখান থেকে যদি কোনো কারণে লাভ কম হয় তাহলে ওই ফান্ড থেকে টাকা নিয়ে এসে আপনার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডের সমান অনুপাতে দেওয়া হয়। মানে আগের বছর যা দেওয়া হয়েছিল এই বছর দেওয়া হয়। কারণ খুব ভালো সময়ের টাকা কিছু সময় মানে আমাদের কথা হচ্ছে কি খুব ভালো সময়ের কিছু ফান্ড আমরা আলাদা করে রেখে দিয়েছি। মানে খুব ভালো সময়ের কিছু প্রফিট আমরা আলাদা করে রেখে দিয়েছি। এখান থেকে আমরা ডিভিডেন্ড দিব। ডিভিডেন্ডটা কেন করে রেখে দিয়েছি? দেন যে সময় আমার লাভ বেশি সেই সময় ডিভিডেন্ড দিতে আমার সমস্যা নাই। কিন্তু যে সময় প্রতিষ্ঠানের লাভ কম সেই সময় যেন আমরা একই অনুপাতে ডিভিডেন্ড দিতে পারি। এতে শেয়ার হোল্ডারদের আস্থা বৃদ্ধি পায় এবং শেয়ার হোল্ডাররা মানে ওই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট থাকে। এইজন্য এই ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড তৈরি করা হয়ে থাকে। এরপরে চলে আসলো হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট কি? তাহলে মাইনরিটি ইন্টারেস্ট বলতে বোঝানো হয় যে একটা প্রতিষ্ঠানের যদি সাবসিডারি প্রতিষ্ঠান থাকে, তো দেখা গেল আমরা বললি যে দেখেন বাংলাদেশে এসিআই কোম্পানি আছে, বেক্সিমকো কোম্পানি আছে, তারা অনেকগুলো প্রতিষ্ঠানকে ক্রয় করেছে। তো দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানে যদি মনে করেন সাপোজ আমরা যদি বলি যে আহ, রবি কোম্পানি এয়ারটেলের 80% শেয়ার ক্রয় করেছে, তাহলে রবি এয়ারটেলের 80% শেয়ার ক্রয় করেছে, তাহলে 80% মালিকানা কার কাছে? রবির কাছে, এয়ারটেলের। এখন এই যে বাকি 20% এটার কিন্তু মালিকানা কিন্তু রবির কাছে না। এই বাকি 20% ব্যক্তিরা যারা, এদেরকে বলা হয় মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট, ঠিক আছে? কারণ প্রতিষ্ঠানের মাইনরিটি ইন্টারেস্টকে রক্ষা করাটা আমার দায়িত্ব, ঠিক আছে? কারণ এই ভুক্তভোগী যেন এরা যেন ওই 80% কাছে ভুক্তভোগী না হয়। তো এই মাইনরিটি এই প্রতিষ্ঠানের 20% স্বার্থ কত সেটাকে মাইনরিটি ইন্টারেস্ট হিসেবে দেখানো হয়, ঠিক আছে? এই 80% যারা ক্রয় করে তাদেরকে বলা হয় প্যারেন্ট কোম্পানি। আর এইটা হচ্ছে যে মানে এই যে কোম্পানির পারচেজ করলো সেই কোম্পানিকে বলা হয় সাবসিডারি কোম্পানি। আর এই সাবসিডারি কোম্পানির 80% ক্রয় করাকে বলা হয় কন্ট্রোলিং ইন্টারেস্ট, আর 20% কে বলা হয় নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, বা তার আরেকটা নাম মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডারি। পয়েন্টগুলো বুঝতে পেরেছেন সবাই? হ্যালো? জি স্যার, জি জি। স্যার পার্সি স্যার প্রিমিয়ামটা একটু বলে বলেন, প্রিমিয়ামটা। এই যে শেয়ার প্রিমিয়াম, জি স্যার। ও, শেয়ার প্রিমিয়ামটা হচ্ছে যে মনে শেয়ার করেন প্রিমিয়াম। প্রত্যেক শেয়ারের একটা ফেস ভ্যালু আছে। শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে যে তার গায়ের যে মূল্য, দর মূল্য, সেইটা হচ্ছে মনে করেন আছে 10 টাকা। 10 টাকা, ঠিক আছে? আর এই শেয়ারটা বিক্রয় মূল্য, সেলস প্রাইস, সেলস প্রাইস মনে করেন 50 টাকা। এটা হয় না? হতে পারে তো নাকি? তাহলে শেয়ার প্রিমিয়াম হচ্ছে এই সেলস প্রাইস মাইনাস ফেস ভ্যালু, এটা করলে যেটা আসে, মানে যেটা তার শেয়ারের ফেস ভ্যালুর অতিরিক্ত মূল্যে যেটা বিক্রি করা হয়েছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এরপরে কিছু এই এই শেয়ার ক্যাপিটাল, মানে এটা কিন্তু ওই যে ব্যালেন্স শিটের ক্যাপিটালের পোর্শনটা। হ্যাঁ, ব্যালেন্স শিটের ক্যাপিটালের পোর্শনটা আমরা ব্যালেন্স শিটটা আবার অঙ্কন করে দেখাই। সেটা হচ্ছে তাহলে মনে থাকবে, তাহলে বিষয়টা হচ্ছে যে ব্যালেন্স শিটটাই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এটা হচ্ছে প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট। এখানে থাকে অ্যাসেট, এর মধ্যে অনেকগুলো অ্যাসেট দেওয়া থাকবে। এখানে থাকবে লাইবিলিটিস, এখানে অনেক প্রকার লাইবিলিটিস দেওয়া থাকবে। এরপরে থাকবে ওনার্স ইকুইটিস, ওনার্স ইকুইটিস, বা এখানে অনেকগুলো মালিকের সম্পদ দেওয়া থাকবে, ঠিক আছে? আর এই ইকুয়েশনটার নাম হচ্ছে কি, অ্যাকাউন্টিং এর এই ইকুয়েশনটা ব্যবহার করা এখানে এ ইজিক্যাল টু এল প্লাস ওই, ঠিক আছে? তার মানে এই ওই যে অংশটা, এইটাই আসলে টায়ার 2 টায়ার 1 ক্যাপিটালের অংশ। এই ওইটাই হচ্ছে টায়ার 1 ক্যাপিটালের অংশ, ঠিক আছে? টায়ার 1 ক্যাপিটাল, তার মানে এই মালিকানা সম্পত্তির মধ্যে এই আইটেমগুলো হচ্ছে আসলে মালিকানা সম্পত্তির অংশ। তো এখান থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট আপনার আইনে বলে দিয়েছে, রেগুলেটরি ভাবে অ্যাডজাস্টমেন্ট বলেছে। সেটা হচ্ছে শর্টফল ইন প্রভিশনস এগেইনস্ট নন নন পারফর্মিং লোন
এবং ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তার মানে নন পারফর্মিং লোনের ক্ষেত্রে যদি কোনো প্রভিশন করে রাখা হয়, প্রভিশনিং মানে বোঝানো হয় কি যে মানে ভবিষ্যতের নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা করে রাখা। ঠিক আছে, রিজার্ভও একটা ব্যবস্থা, আর প্রভিশনিং হচ্ছে একটা, সেটাও একটা ব্যবস্থা ভবিষ্যতের জন্য রাখা। কিন্তু রিজার্ভ আর প্রভিশনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। রিজার্ভের বিষয়টা হচ্ছে এরকম যে যে কোনো বিপদ থেকে মানে বাঁচার জন্য, নরমালি কোনো বড় ধরনের বিপদের জন্য বাঁচার জন্য এই জেনারেল রিজার্ভটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, আর প্রভিশনের কথা হচ্ছে যে কোনো স্পেসিফিক রিজার্ভ মেইনটেইন করার জন্য। জেনারেল রিজার্ভের ক্ষেত্রে কাজ হচ্ছে যে যেকোনো বড় ধরনের বিপদ থেকে বাঁচার জন্য। এজন্য জেনারেল শব্দটা ইউজ করা হয়েছে। আর প্রভিশনটা ইউজ করা হয় যে কোনো স্পেসিফিক কোনো সেক্টরের থেকে বাঁচার জন্য আমরা যেটা করে থাকি। ঠিক আছে? তার মানে কোনো স্পেসিফিক সেক্টর হতে পারে কি? একটা হচ্ছে যে শর্টফল ইন প্রভিশনস এগেইনস্ট নন প্রফিট অ্যান্ড লস, কি নন পারফর্মিং লোন এবং ইনভেস্টমেন্ট। তো নন পারফর্মিং লোনের জন্য সবসময় আমরা কি করতে হয়, প্রতিষ্ঠান কি করতে হয়, একটা রিজার্ভ ফান্ড রেখে দেয়, একটা প্রভিশন করে রাখে। একটা প্রভিশন মানে কি, তার প্রফিট থেকে একটা অংশ আলাদা করে রেখে দেয় যে এইটা যদি যে কোনো সময় নন পারফর্মিং লস যদি ঘটে এবং তাহলে সেটার জন্য একটা প্রোটেকশন রাখবে। তারপর নন পারফর্মিং লোন এবং ইনভেস্টমেন্টের জন্য যে প্রভিশন প্রত্যেক বছর রাখতে হবে, সেই প্রত্যেক বছরে সেই প্রভিশনের ক্ষেত্রে যদি কোনো শর্টফল পড়ে, সেই শর্টফলটা মানে প্রত্যেক বছরে ৫,০০০ টাকা এই নন পারফর্মিং লোন এবং ইনভেস্টমেন্টের জন্য একটা প্রভিশন করে রাখে। মানে আলাদা করে রাখে, প্রফিট থেকে নিয়ে আলাদা করে রাখে। এটা যদি কোনো কারণে শর্টফল হয়, সেই শর্টফলকে মিট আপ করার জন্য। এরপরে বলা হয়েছে রিমেইনিং ডিফিসিট অন অ্যাকাউন্ট অফ রিভ্যালুয়েশন অফ ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ। আচ্ছা, আচ্ছা, রিমেইনিং ডিফিসিট অন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টে শর্ট পড়া, কোন অ্যাকাউন্টে? রিভ্যালুয়েশন অফ ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটি। কারণ প্রত্যেক বছরে এই ফাইন্যান্সিয়াল যে সিকিউরিটি, যেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ, যেটা মনে করেন শেয়ার, বন্ড বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আরো যেগুলো ট্রেজারি বিল টিল যেগুলো আছে সেগুলো ক্রয় করা, এইগুলো প্রত্যেক বছরে আবার রিভ্যালুয়েশন করা হয়। রিভ্যালুয়েশন করে যদি দেখা যায় যে তার মূল্য কমে গিয়েছে, যতটুকু মূল্য কমেছে সেইটুকু আবার বাদ দিতে হয়। তারপরে বলা হচ্ছে গুডউইল এবং আদার দ্য ইনটেনজিবল অ্যাসেট, এটা বাদ দিতে হয়। তারপরে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, এটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট বলতে বোঝানো হয় আপনার যে প্রতিষ্ঠান তার ট্যাক্স যদি হয়, যে কয় টাকা লাইবিলিটি, ট্যাক্স লাইবিলিটি হয়েছে তার থেকে যদি বেশি পরিমাণ ট্যাক্স দিয়ে থাকে, সেটাকে বলা হয় ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। যেমন আমরা যেমন রিফান্ড করি, ট্যাক্স রিফান্ডিং করি না আমরা? বলেন তো, ট্যাক্স রিফান্ডিং করি না আমরা? আমরা ব্যক্তিগতভাবে কি করি, যে ট্যাক্স বেশি দিয়ে ফেলি তাহলে কি করি মনে আছে কেউ জানেন? জানার কথা তো অনেকেরই। আমরা তো এটা কি করি বলেন তো? আপনার ঘুমাই গেলেন নাকি বলেন তো? না না স্যার, বলেন স্যার। আচ্ছা বলেন তো, আমরা যখন ট্যাক্স বেশি দিয়ে দিই, আমরা আছে না, আমার ট্যাক্স হয়েছে ৫,০০০, আমি সরকারকে দিয়ে দিচ্ছি, আমার স্যালারি থেকে নিয়েছে ১০,০০০ টাকা, হতে পারে না আমাদের? বা বিভিন্ন কারণে ট্যাক্স আমি বেশি দিয়ে দিয়েছি, হয় কি না আপনাদের? বা না? বেশি দিয়ে নেই স্যার, হ্যাঁ, বেশি দিয়ে নেই। কোনদিন বেশি দেন নাই? না, বেশি দিলে কি করি আমরা, এটা জানেন কি? বেশি দিলে কি রিফান্ড করি কিভাবে স্যার, কয়টা কি? রিফান্ড করি। বেশি দিলে আমরা রিফান্ড করি, মনে করেন আমার ট্যাক্স হয়েছে ৫,০০০, আমি দিয়ে দিয়েছি ৭,০০০। ঠিক আছে, তো ৭,০০০ টাকা যদি দিয়ে দিই, তাহলে এখন মনে করেন আমি ২,০০০ টাকা বেশি দিয়ে দিলাম। এটা বেশি দিয়ে দেওয়া অনেক সময় হয়। বেশি দেওয়া মানে কি, এটা অনেক সময় এই বেশি দেওয়া হয়ে যায়, অনেকেরই হয়, আমারও কতবার বেশি দেওয়া হয়েছে। তো যে বেশিটা দিচ্ছি সেটাকে বলে আমরা ট্যাক্স রিফান্ডিং। তো এইটাই কোম্পানির যখন ক্ষেত্রে হয়, কোম্পানি যদি বেশি দিয়ে দেয়, তো ট্যাক্স রিফান্ডিং মানে কি, ভবিষ্যতে ওখান থেকে আমি আমাদের ট্যাক্স দিব, সেখান থেকে ট্যাক্স রিফান্ডিং মানে বাংলাদেশের কনসেপ্টে কিন্তু ট্যাক্সটাকে ফেরত দেওয়া হয় না, পরের বছর অ্যাডজাস্ট করার সুযোগ দেওয়া হয়। এটা বাংলাদেশ না, বিশ্বের অনেকগুলো দেশেই তাই। কারণ সরকারের কাছে একবার টাকা গেলে কি ফেরত পাওয়া যায়? টাকাটা কিন্তু ফেরত পাওয়া যায় না। ওইটার সুযোগ সুবিধা আপনি নিতে পারেন। তো ডিফার্ড ট্যাক্স অ্যাসেট বা ওই যে ট্যাক্স রিফান্ডিং বিষয়টা হচ্ছে কি, ভবিষ্যতে যে ট্যাক্স খরচ হবে সেখান থেকে আপনি বাদ দিতে পারবেন। এইজন্য ভবিষ্যতে অ্যাসেটের সংজ্ঞার মধ্যে, অ্যাসেটের সংজ্ঞা মানেই কি, অ্যাসেট বলতে এমন একটা বিষয়কে বোঝায় যেটা পাস্ট অব্লিগেশনের মাধ্যমে অর্জন হয়েছে এবং ভবিষ্যতে সেখান থেকে একটা বেনিফিট দিবে, ইকোনমিক বেনিফিট দিবে। তো ডেফার্ড ট্যাক্স অ্যাসেটকে অ্যাসেট বলছি বা ট্যাক্স রিফান্ডকে আমরা অ্যাসেট বলছি এই কারণে, এইটা এখন না ভবিষ্যতে ইকোনমিক বেনিফিট দিবে।
ভবিষ্যৎ এরপর বলা হয়েছে ডিফাইন্ড বেনিফিট পেনশন ফান্ড অ্যাসেট। হ্যাঁ, তো এই যে নির্দিষ্ট বেনিফিট পেনশন ফান্ড, হ্যাঁ মানে পেনশন ফান্ডের জন্য যে নির্দিষ্ট ফান্ড রাখা হয় সেটার কথা বলা হয়েছে। তারপরে গেইন অন সেল রিলেটেড টু সিকিউরিটাইজেশন ট্রানজাকশন। তো আম, কোনো ট্রানজাকশনকে সিকিউর করার জন্য যদি কোনো সেল কোনো অ্যাসেট ক্রয় করা হয়, সেই অ্যাসেটে যদি কোনো সেল মানে গেইন হয় সেটা আমরা বাদ দিতে হবে। তার মানে কোনো অ্যাসেটকে মানে কোনো আ অ্যা মানে ট্রান্সেকশনকে যদি সিকিউর করার জন্য আমরা যদি কোনো প্রভিশনিং করে থাকি এবং সেখানে যদি কোনো লাভ হয়। তারপরে ইনভেস্টমেন্ট ইন ওন শেয়ার, নিজের শেয়ারে যদি প্রতিষ্ঠান ইনভেস্ট করে থাকে। কারণ অনেক সময় আছে মার্কেটে যে শেয়ার বেশি ছাড়া আছে, প্রতিষ্ঠান নিজের শেয়ারই কিছু কিনে নেয় খোলা মার্কেট থেকে। এটাকে বলা হয় শেয়ার বাইব্যাক বা ট্রেজারি শেয়ার অথবা ইনভেস্টমেন্ট ইন ওন শেয়ার। যেকোনো কথা আমরা বলতে পারি। এরপরে বলা হয়েছে রিসিপ্রোকাল ক্রস হোল্ডিং ইন ক্যাপিটাল ইন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স এন্টিটিস। মানে বলা হয়েছে যে রিসিপ্রোকাল ক্রস হোল্ডিং মানে আমি আপনার প্রতিষ্ঠানে কিছু সম্পদ ক্রয় করবো, আপনি আমার প্রতিষ্ঠানে কিছু সম্পদ ক্রয় করবেন। দিলে কি হবে, যাতে আমার দুই প্রতিষ্ঠান আমার কিছু প্রোটেকশন আপনার কাছে রাখা থাকলো, আপনার কিছু প্রোটেকশন আমার কাছে রাখা থাকলো। এগুলোকে বলা হয় রিসিপ্রোকাল ক্রস হোল্ডিং। তারপর বলা হয়েছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল ইন ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল এন্ড ইন্স্যুরেন্স কোম্পানি। যে আদার্স অন্য জায়গায় যে ব্যাংকিং কোম্পানি, আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্স্যুরেন্স এন্টিটিতে যে আম ইনভেস্টমেন্ট করা হয়েছে সেইগুলো বিষয়। তো এইগুলো বিষয় হচ্ছে কি আমার বাদ দিতে হয়। আইটেমগুলো কি বুঝতে পেরেছেন? মানে ১ম বার অনেকের শোনার কারণে একটু কঠিন মনে হবে। কিন্তু মোটামুটি একটা ধারণা এসেছে কি? একবার পরে ভিডিও দেখলে ক্লিয়ার হওয়ার কথা। স্যার, এই যে বাদের আইটেম গুলো স্যার ক্লিয়ার হলো না, বাদ বাদ দেওয়ার যে আইটেম গুলা। বাদ দেওয়ার আইটেমগুলো এখানে যে বিষয়গুলো বাদ দিতে হয়। দেখেন মানে প্রভিশনের ক্ষেত্রে এই যে নন পারফর্মিং লোন এবং ইনভেস্টমেন্টের জন্য যে প্রভিশন করতে হয়। প্রভিশন মানে কি করা হয়? প্রফিট থেকে একটা অ্যামাউন্ট হ্যাঁ, এই সেটা বুঝছি। প্রতিষ্ঠানের জন্য রাখা হয়। মানে এখানে কোনটা স্পেসিফিক যদি বোঝেন নাই তাহলে সেটা বলবো নাকি সবগুলোই বলবো? বলে যান স্যার, একটু বলে যান স্যার, দ্রুত বলে গেলে হবে। আচ্ছা। তার মানে প্রভিশনের ক্ষেত্রে যদি করে নন ফার্মিং লোন ইনভেস্টমেন্টের জন্য কোনো প্রভিশনিং করার জন্য প্রভিশন যদি শর্টফল হয় বা কম ঘাটতি পড়ে। তারপরে কোনো অ্যাসেটকে যদি রিভ্যালুয়েশন করা হয়, কারণ অ্যাসেটের মূল্য ছিল ৳১,০০,০০০, রিভ্যালুয়েশন করে দেখা গেল এই অ্যাসেটের দাম আসছে ৳৯০,০০০। তাহলে মানে পূর্ণ মূল্যায়ন করে। তাহলে এই ৳১০,০০০ কে বলছি আমরা ডেফিসিট। ডেফিসিট ইন অন অ্যাকাউন্ট অফ রিভ্যালুয়েশন। তারপরে গুডউইল এবং ইনট্যানজিবল অ্যাসেট মানে এটা তো আমরা জানি যে কোন প্রতিষ্ঠানের সুনাম বা এবং ইনট্যানজিবল অ্যাসেট এগুলোকে ভয় সম্পত্তি বলা হয় বলে এগুলোকে আপনার আ আ বাদ দিতে হয়। তারপরে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট আসলে মানে এটা সরাসরি কোনো অ্যাসেট না। এই অ্যাসেট যেকোনো সময় সরকারের কাছ থেকে পাওয়া যাবে কিনা ভবিষ্যতে এই নিয়ে একটা ইয়ে থাকে। তো এটাকে সবসময় মানে সঠিক সম্পদ হিসেবে ধরা হয় না। মানে ট্যাক্স অতিরিক্ত দিলে সবসময় সঠিক বেনিফিট পাওয়া মানে ওই সমান অ্যামাউন্ট পাওয়া যায় না। তারপর ডিফাইন্ড বেনিফিট পেনশন ইস অ্যান অ্যাসেট। বলা হয় যে এমপ্লয়িদের জন্য যে পেনশন অ্যাসেট করা হয়, পেনশন ফান্ড অ্যাসেট। এখানকার যে ফান্ডটা হয় সেই ফান্ডটাকে বাদ দিতে হয়। মানে এখানে ফান্ডের যে কন্ট্রিবিউশন আসলে মূলত। প্রত্যেক বছরে যে ব্যা আ এমপ্লয়িদের জন্য যে বেনিফিট পেনশন ফান্ড অ্যাসেট ক্রিয়েট করে মানে বেনিফিট একটা ফান্ড ক্রিয়েট করা হয়। এই ফান্ডে যে কন্ট্রিবিউশন লাগে। মানে বলা যায় যে আমরা বলি যে পেনশন ফান্ডে যে পরিমাণ টাকা প্রতি বছর দেওয়া লাগে। সেটা কথা সহজে বলতে পারি। তারপরে গেইন অন সেল অফ সিকিউরিটাইজেশন ট্রান্সেকশন মানে কোন ট্রান্সেকশনকে সিকিউরিটাইজেশন করার জন্য। যদি কোনো মানে সেল করা মানে এই সিকিউরিটাইজেশন এর জন্য যদি কোনো আমরা কোনো একটা প্রভিশনিং করতাম, ওই প্রভিশনিং সেল করার কারণে যদি কোনো সেল হয়, মানে গেইন হয় বা লাভ হয়। তারপরে নিজের শেয়ারে বিক্রয় করা মানে ইনভেস্ট করা। মানে আমার মার্কেটে আমার কোম্পানির শেয়ারে আমি কিছু কিনে নিলাম। এই ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট লাগে সেটা বাদ দিতে হয়। তারপরে রেসিপ্রোকাল ক্রস হোল্ডিং বলতে বোঝানো হয় যে আমি অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে সেখানে তাদের সাথে চুক্তি করে সে আমার কাছে কত ইনভেস্ট করবে, আমি তার কাছে কত ইনভেস্ট করব। মানে একই মান। মানে আমার কাছে আমি ৫,০০,০০০ ইনভেস্ট করলো, আমিও তোমার কাছে ৫,০০,০০০ ইনভেস্ট করি। এর ফলে কি আমার কিছু প্রোটেকশন তোমার ওখানে থাকলো। এইটা বলা হয় রেসিপ্রোকাল ক্রস হোল্ডিং। এটাও কোনো বিপদের মুহূর্তে কাজে লাগানোর জন্য। এরপর বলা হয় যে নরমালি অন্য কোনো ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্সুরেন্স কোম্পানিতে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকে। এইগুলো বিষয়। বুঝতে পেরেছেন কি? এগুলো আপনাদের আবার শুনতে হবে।
মানে এই টার্মস গুলো তো একটু জটিল টার্মস, এখানকার জটিল টার্মস এর মধ্যে বিষয়গুলো এইগুলা, টায়ার 1 আর টায়ার 2 ক্যাপিটাল। আবার এইটা পরীক্ষার হলে আবার আসেও। এবং এই রেকর্ডটা আপনারা বারবার দরকার একটু শুনবেন, আজকে রেকর্ডটাও গুরুত্বপূর্ণ। এরপর বলা হয়েছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল মানে দিস ক্যাপিটাল অলসো প্রোভাইড লস অ্যাবজর্পশন অন গোয়িং কনসার্ন basis, although tier 1 capital instrument do not meet all the criteria for um, স্যার এর আগের একটা স্যার গুডউইল এন্ড অল আদার ইনস্টেকল, এটা একটু কাইন্ডলি স্যার বলেন। গুডউইল বলতে শুনলাম গুডউইলটা বাদ যায় কেন স্যার? মানে এইটা হচ্ছে ভুয়া সম্পত্তি। গুডউইলে কোনো ব্যক্তিগত বা বাস্তবিক ভ্যালু আছে না স্যার। এই জন্য, এবং ইনটেনজিবল অদৃশ্য সম্পদ, অদৃশ্য সম্পদের মধ্যে একটা আছে প্রিলিমিনারি অ্যাসেট, প্রিলিমিনারি এক্সপেন্স একটা তার সম্পদ। তারপরে মনে করেন যে বিলম্বিত যে কোনো ব্যয়, বিলম্বিত মানে যে খরচগুলো হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে ভুয়া সম্পত্তি, মানে এইগুলোর কোনো বাস্তবিক মূল্য নেই। বুঝতে পেরেছেন? তো এটা তো এই জন্য এই সম্পত্তিগুলো বাদ দেওয়া হয়, কারণ এখানে তার ক্যাপিটাল, সলিড ক্যাপিটাল নির্ধারণ করা হচ্ছে। তাহলে ভুয়াগুলো বাদ দিতে হবে না? জি স্যার, এটা তো সম্পদই না, সুনাম কি এটা কোনো সম্পদ স্যার? হ্যাঁ সম্পদ তো, সুনাম সম্পদ না? সুনাম সম্পদ না কেন? দেখেন এই একই মনে করেন একই জায়গায় একটা প্রতিষ্ঠানের দোকান আছে দুইটা, একটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের মানে গ্রামীণ ফোনের, ওই আর পাশের দোকানটা আছে মনে করেন আপনার এমনি মিষ্টির দোকান। বিক্রি করলে কোনটার দাম বেশি হবে বলেন তো? ভ্যালুয়েশন কার বেশি বলেন তো? মানে পাশাপাশি বাজারে দুইটা দোকান আছে, একটা হচ্ছে গ্রামীণ ফোনের আর একটা হচ্ছে নর্মাল লোকাল মিষ্টির দোকানদারের, কোনটার ভ্যালুয়েশন বেশি স্যার বলেন তো? গুডউইল গুডউইল ট্রেডমার্ক এগুলো এসেছে তো স্যার, ওই অ্যাকাউন্টিং যারা না আছে তারা হয়তো বুঝে না, ওই জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, না যারা অ্যাকাউন্টিং এর না তারা মানে এটা আসলে কমার্সের টার্ম বা ল এর টার্ম, আসলে ল এরও টার্ম কমার্সেরও টার্ম। গুডউইল, ট্রেডমার্ক, প্যাটেন্ট, হ্যাঁ এগুলোকে বলা ইনট্যানজিবল অ্যাসেট বা ভুয়া সম্পত্তি। তো এটা অবশ্যই সম্পত্তি। সম্পত্তি মানে কি? তার ট্রেডমার্ক বিক্রি হয়। ট্রেডমার্ক যেমন এই যে কোকোকোলা ট্রেডমার্ক ব্যবহার করে বাংলাদেশে ব্যবসা করতেছে না, বিক্রি হচ্ছে না কোকোকোলা। তো আমরা কেন কোকোকোলা কেন কিনি? আমরা জানি যে এটা ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, তাই জানি না, কিনি না? আবার পেটেন্ট বা ট্রেডমার্ক দেখেন, যেমন মনে করেন আমি একটা বই লিখেছি, আপনি একটা বই লিখেছেন, এখন এই বা আমি একটা পণ্য লঞ্চ করেছি আমার কোম্পানি, আপনি যদি হুবহু সেম পণ্য লঞ্চ করে দেন আমার মডেল ফলো করে, তাহলে কি আমার প্রতিষ্ঠান ক্ষতি হবে না? যেমন এই যে আইফোন তার ফোন ব্যবহার করেছে, অনেকেই আইফোনের মতো ব্যবহার করছে, বানানোর চেষ্টা করলেও কেউ কি হুবহু আইফোনকে ফলো করতে পারছে? কারণ ওইটা তার প্যাটেন্ট, তার ডিজাইনটা তার প্যাটেন্ট। ওইটা যেমন একবার স্যামসাং ফলো করেছিল কিন্তু মামলা খেয়েছে। এখন এই চায়না ভোগীযোগী কোম্পানি যদি দুই চারটা করে, ওটা তো ধরা যায় না, ওই নামে মামলা করে উঠে টাকা উঠাই নিয়ে আসাও কঠিন কাজ। কিন্তু এই যে দেখেন স্যামসাং একবার ধরা মামলা খেয়েছিল আইফোনের কাছ থেকে, এটা কি জানেন আপনারা? তো ওইটা হচ্ছে কি তার প্যাটেন্ট, তার ডিজাইন প্যাটেন্ট তার। তো ওইগুলো হচ্ছে তার, তাহলে এগুলো তার সম্পত্তি না? আইফোনের ডিজাইনের কারণে আমরা তো আইফোনকে পছন্দ করি না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এরপরে বলা হয়েছে অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। তো অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল বলতে বোঝানো হচ্ছে দ্য ক্যাপিটাল, দি ক্যাপিটাল অলসো প্রোভাইড অ্যাবজর্পশন অন অনগোয়িং বেসিস। মানে দেখেন এগুলোকে গোয়িং কনসার্ন বলা হচ্ছে কেন? মানে এগুলো দেখেন রেগুলার বেসিসে প্রতিষ্ঠানে ঘটে, রেগুলার সিকিউরিটির জন্য কিন্তু এগুলো ইউজ করা হচ্ছে, রেগুলার সিকিউরিটাইজেশনের জন্য। এই জন্য গোয়িং কনসার্ন বেসিসে এই ক্যাপিটাল গুলোকে ব্যবহার করা হচ্ছে। অলদো additional tier 1 instrument do not meet all the criteria of the common equity tier 1. Additional tier 1 capital is composed of the instruments that are not common equity. In event of crisis, equity are the first from tier 1. তো বলা হয় যে এইগুলো বাদে ইকুইটির যদি আরো কোনো পোর্শন থাকে সেইগুলোকে বলা হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1। সহজ কথায় এইগুলো বাদে টায়ার 1 এর কি জি জি এডিশনাল টায়ার 1 কি উদাহরণ আছে কোনো? মানে উদাহরণ বলতে মানে এটা আদার্স কে বোঝানো হয়েছে, এর মধ্যে এই বাদে যা থাকবে সবই, মানে তার ক্যাপিটালের পোর্শনের মধ্যে এইগুলো বাদে যে কোনো নাম বলা হবে, সবই এডিশনাল টায়ার 1 এ।
অ্যাডিশনাল টায়ার ওয়ান আলাদা করে কিছু উল্লেখ করে নাই। উল্লেখ করে নাই বলতে বোঝানো হয়েছে আমি যতটুকু নাম জানি, মনে করেন যে বলা হয়েছে বিষয়টা এরকম আসলে যে আমি যতটুকু নাম জানি সেইটুকু হচ্ছে টায়ার ওয়ানে দিতে পারলাম। আর যেটুকু নাম জানি না এ বাদে যদি যে কোনো নাম চলে আসে, আইনে যে মনে করেন একটা প্রতিষ্ঠানের মিনিমাম ৩০ রকমের আইটেম থাকতে পারে। এখানে কি ৩০ রকমের দিতে পারছে আইনে? দিতে পারবে না। তখন কি বলা হয়? এইগুলো বাদে বাকি যতগুলো আছে। তবে এখানে কথা বলা আছে যে যখন কোনো সমস্যা হবে মানে আপনার চলমান সময়ে যেটা আসলে দেউলিয়া বা লিকুইডেশন এর বিষয় থাকবে না যেখানে। নরমালি যেকোনো সময় বিপদের জন্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর জন্য সবসময় আগে এই টায়ার 1 এর কমন ইকুইটি থেকে চিন্তা করতে হবে। এইখান থেকে এইটা যোগ করে সেখান থেকে এইগুলো বাদ দিলে যে ফান্ডটা থাকবে সেই ফান্ড থেকে আগে চিন্তা করতে হবে। এইটা বাদ দেওয়ার পরে এইটার পরে যে মানে এই কমন ইকুইটি ফান্ডের পরে যদি যে কোনো ফান্ড থাকে সেটা মনে করেন যে আপনার বলবো অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। এটার মধ্যে অনেকগুলো প্রকারের আইটেমই থাকতে পারে। মনে করেন যে মানে বাকি যে কোনো আইটেম যেমন আমরা বলতে পারি যে প্রতিষ্ঠানের আম আ কি বলতে পারি আমরা লেবার সিকিউরিটি ফান্ড। লেবার সিকিউরিটি ফান্ড। কোন প্রতিষ্ঠান করলো কি যে লেবার সিকিউরিটাইজেশন প্রভিশন বা আবার হতে পারে প্রভিশন ফর ব্যাড ডেটস, প্রভিশন ফর ব্যাড ডেটস। এগুলো হতে পারে না? প্রভিশন ফর ব্যাড ডেটস বলতে কি বোঝানো হয়? যে আ আপনার বা প্রভিশন ফর ব্যাড লোন হতে পারে বা প্রভিশন ফর ব্যাড ডেটস হতে পারে। এখানে লোনেরটা দেওয়া আছে, নন পারফর্মিং লোনের কথা বলা আছে। তো ব্যাড লোনের বিষয়টা আসতে পারে, ব্যাড ডেটস এর কথা আসতে পারে। ব্যাড ডেটস বলতে বোঝানো হয় যে আমার কাছে যারা টাকা পাবে মানে তাদের কাছে আমি টাকা পাবো যেটা তাদেরকে আমার দেনাদার বলা হয়। তো এই ব্যক্তিদের কাছ থেকে আমি মনে করেন ৳১,০০০ পাবো। সেখানে অনেক সময় হতে পারে যে সে আমার ৳১,০০০ শোধ না দিয়ে মনে হয় যে আমার সে টাকা ৳৫০ আমার কম দিতে পারে। এইজন্য আগে থেকেই আমার প্রফিট থেকে ৳৫০ সরায় রাখা, বাদ দিয়ে রাখা। এটাকে বলে প্রভিশন ব্যাড ডেটস। তো এইরকম যেকোনো আইটেম থাকতে পারে যেটা আপনার উপরে উল্লেখিত নাই কমন ইকুইটি টায়ার 1 এ সেইগুলোকে আমরা বলছি অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা। টায়ার 2 ক্যাপিটাল। এরপর বলা হয়েছে টায়ার 2 ক্যাপিটাল। মানে এই আরো অ্যাডিশনালটা মাথায় থাকবে না। কারণ হচ্ছে কি এখানে যতগুলো নাম আছে, এই নামগুলো অ্যাকাউন্টিং এর ব্যক্তিবর্গ ছাড়া অন্যদের জন্য মনে রাখতে গেলে একটু কঠিন হবে। আর আরো কঠিন হবে টায়ার 2 এর আইটেম গুলো মনে রাখতে গেলে। আচ্ছা। এখন বলা হয়েছে টায়ার 2 ক্যাপিটাল। এটাকে বলা হচ্ছে বিকল্প নাম কি? গন কনসার্ন ক্যাপিটাল। গন কনসার্ন ক্যাপিটাল। এই বিকল্প নাম কিন্তু মনে রাখতে হবে। এটা কিন্তু আম আ টিকা হিসেবে আসে। মানে টিকা বলতেছি এক কথায় উত্তর হিসেবে ৯৬ তেও একবার ছিল, ৯৭ তেও ছিল। আচ্ছা। রিপ্রেজেন্ট আদার এলিমেন্টস হুইচ ফল শর্ট সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিকস অফ কোর ক্যাপিটাল বাট ডো নট কন্ট্রিবিউট টু ওভারঅল স্ট্রেংথ অফ দ্য ব্যাংক। মানে এইটা প্রতিষ্ঠানের আম কোর ক্যাপিটালের মতোই কিন্তু এইটা প্রতিষ্ঠানের স্ট্রেংথ কে মেজার করে না। এটা আসলে টায়ার 2 ক্যাপিটাল বলতে বোঝানো হয় যে ক্যাপিটাল আসলে মূলত প্রতিষ্ঠানের মানে একেবারে বিপদ মুহূর্ত যেটা, একেবারে বিপদ মুহূর্ত বলতে যেটা বোঝানো হয় তার বিলোপ সাধন, তার দেউলিয়া হয়ে যাওয়া, হ্যাঁ? এই টাইপের সিচুয়েশন এর কথা বলছি। এই টাইপের সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য যে ফান্ডটা রাখা হয় সেটাকে বলা হয় টায়ার 2 ক্যাপিটাল। ঠিক আছে? তো এইটা গন কনসার্ন ক্যাপিটাল বলা হচ্ছে। কারণ হচ্ছে যে প্রতিষ্ঠান যখন একবার চলে যাবে শেষ পর্যায়ের অবস্থা, সেই সময়কে প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য এই টায়ার 2 ক্যাপিটালটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এখন এই টায়ার 2 ক্যাপিটালটা যদি আমরা বলি কোনটা? দেখেন, আমরা যে ব্যালেন্স শিটটা আপনাদের দেখাইলাম, ব্যালেন্স শিটে যে লায়াবিলিটি অংশ দেখাইলাম, সেই লায়াবিলিটি অংশ প্লাস হচ্ছে ইকুইটির কিছু অংশ আমরা টায়ার 2 ক্যাপিটালে দেখিয়ে থাকি। লায়াবিলিটির কিছু অংশ আর ইকুইটির কিছু অংশ। যেমন বলা হচ্ছে টায়ার 2 ক্যাপিটালের মধ্যে যে আইটেমগুলো আছে যেমন একটা হচ্ছে জেনারেল প্রভিশন। আগে দেখলাম কি জেনারেল রিজার্ভ। আরেকটা হচ্ছে জেনারেল প্রভিশন। প্রভিশনের বিষয়টা হচ্ছে রিজার্ভ আর প্রভিশনের মধ্যে পার্থক্য হচ্ছে এটা আমি বললাম যেটাতে। রিজার্ভটা করা হয় যে যেকোনো বিপদ থেকে বাঁচার জন্য কিন্তু বিপদটা একটু বড় ধরনের বিপদ। আর প্রভিশনটা হচ্ছে কি কোনো স্পেসিফিক সেক্টরের জন্য। প্রভিশনটা করা হয় কোনো স্পেসিফিক সেক্টরকে বেসিস করে। যেমন মনে করেন নন পারফর্মিং লোনের জন্য হতে পারে প্রভিশন। তারপরে ইনভেস্টমেন্টের জন্য হতে পারে। আর এই প্রভিশনটা যদি জেনারেল পারপাজে করা হয় যে এই প্রভিশনের একটা প্রভিশন ফান্ড আমি রাখবো
যেটা যে কোনো স্পেসিফিক মিট আপের করার জন্য ব্যবহার করা যেতে পারে, যে কোনো স্পেসিফিক, একটার জন্য না করে যে কোনো স্পেসিফিক সমস্যার জন্য মিট আপ করার জন্য ব্যবহার করা যাবে, তখন সেটাকে বলছে আমরা জেনারেল প্রভিশন। ঠিক আছে, জেনারেল প্রভিশন আর ওয়ান অফ দ্য ফোর কম্পোনেন্ট অফ টায়ার টু ক্যাপিটাল। টায়ার টু ক্যাপিটালের চারটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আইটেম, দে আর created against losses that have not been identified and are not created against known a known depreciation in value। তার মানে সে ক্রিয়েটেড করা হয় কিসের এগেনস্টে বাঁচার জন্য, যে লসের জন্য, কিছু ক্ষতির জন্য, দ্যাট হ্যাভ নট আইডেন্টিফাইড আর নট ক্রিয়েটেড এগেনস্ট এ নন ডিপ্রিসিয়েশন, মানে কোনো সাধারণ জানার মধ্যে ব্যবহার করা হয় না। মানে দেখা যাচ্ছে যে আমরা মনে করেন যে আমরা কি বলতেছি যে নন পারফর্মিং লোন হচ্ছে তার জন্য একটা প্রভিশনিং করতেছি, ইনভেস্টমেন্টে ঘাটতি পড়তেছে তার জন্য প্রভিশনিং করতেছি, এগুলো আমার জানা কথা। কিন্তু এমনও কিছু ঘটনা ঘটতে পারে যেটা আমার জানা নাই, এরকম একটা দুর্ঘটনা ঘটছে বা এই সময় আমার একটা লস হচ্ছে, এরকম একটা, যেমন আমার এরকম হতো একটা আর্থকোয়াক হলো, হঠাৎ ক্যাপিটাল মার্কেটের ক্লাস ঘটলো, এরকম একটা আননোন একটা সিচুয়েশন ঘটে গেল যে সময়, যেটা আমি নর্মালি জানি না। তো এরকম আননোন হঠাৎ করে একটা বিষয় ঘটার কারণে আমার যদি কোনো লস হয়, সেই লস থেকে বাঁচার জন্য যে প্রভিশনিং করি সেটাকে বলা হয় জেনারেল প্রভিশন। ঠিক আছে, জেনারেল প্রভিশন আর লিমিটেড টু 1.2% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট ফর ব্যাংক ইউজিং স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচ। নর্মালি ব্যাংকের এটা তার রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.25%। দেন রিস্ক ওয়েটেড অ্যাসেট কি, এটার নিচে আছে, এই জন্য এখন আর এখানে ব্যাখ্যা করছি না, এটুকু কাল মনে রাখেন, রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.25%। বিষয়টা বুঝতে পেরেছেন জেনারেল প্রভিশন কি? বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপর বলা হয়েছে সাবঅর্ডিনেটেড ডেট বা ইনস্ট্রুমেন্ট। সাবঅর্ডিনেটেড ডেট বা ইনস্ট্রুমেন্ট ইস্যুড বাই ব্যাংক দ্যাট মিট qualifying criteria for Tier 2 capital as specified in Annex 4 of Bangladesh Bank Guideline on risk-based capital adequacy, ডিসেম্বর 2014। ঠিক আছে, এখানে বলা হয়েছে সাবঅর্ডিনেটেড ডেট অথবা ইনস্ট্রুমেন্ট যেটা ইস্যু করেছে কে, বাংলাদেশ ব্যাংক। কিসের জন্য ইস্যু করেছে? মিট দ্য কোয়ালিফাইং ক্রাইটেরিয়া অফ টায়ার টু ক্যাপিটাল অ্যাজ স্পেসিফাইড এই অ্যানেক্স 4 বাংলাদেশ ব্যাংকের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি যে গাইডলাইন ইস্যু করেছিল তার 4 নাম্বার অ্যানেক্সারে বলা হয়েছিল, যেটা 4 নাম্বার অংশে, পরিশিষ্ট অংশে বলা হয়েছে আপনার টায়ার টু ক্যাপিটালের ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাংক যদি এই সাবঅর্ডিনেটেড ডেট, মানে এই 4 নাম্বার পরিশিষ্টে যেগুলো ডেপ্টের কথা বলা হয়েছে, সেই ডেপ্ট ইনস্ট্রুমেন্টে যদি ব্যাংক ইনভেস্টমেন্ট করে থাকে, সেই ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। মানে সাবঅর্ডিনেটেড ডেট অর ইনস্ট্রুমেন্ট, নরমালি এখানে ট্রেজারি বন্ড টন্ড এইগুলোর কথা বলা হয়েছে, যে তার মানে প্রতিষ্ঠানের লং টার্ম লাইবিলিটিকে ফোকাস করা হয়েছে। তবে নরমালি এখানে ট্রেজারি বন্ড, তারপরে আপনার এমনি এমনি নর্মাল কোম্পানির বন্ড রয়েছে, ওয়ারেন্টস রয়েছে, তো এইগুলোতে ইনভেস্টমেন্ট করার কথা বলা হয়েছে। হ্যাঁ, ট্রেজারি বন্ড বলা হয়, ওয়ারেন্টস বলা হয়, এইগুলোতে আপনার ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে এই সাবঅর্ডিনেট ডেট ইনস্ট্রুমেন্টটা কতটুকু আছে? সাবঅর্ডিনেট ডেট বলতে বোঝানো হচ্ছে তার মানে বন্ড টাইপের বা কোনো ডেট টাইপের যেটা লং টার্ম লাইবিলিটি ক্রিয়েশন করে থাকে, লং টার্ম লাইবিলিটি ক্রিয়েশন থাকে, মানে লং টার্ম লোন, মনে করেন যে লং টার্ম কোনো জায়গাতে ডেট ইস্যু করে লং টার্ম লোন নেওয়া হয়ে থাকে, যেমন 10 বছর বা 20 বছর বা 50 বছরের জন্য লোন নেওয়া হয়েছে, এরকম টাইপের কোনো লোন ইস্যু করা হয়ে থাকে। ঠিক আছে, তো মানে প্রতিষ্ঠান যদি এটা, ট্রেজারি বন্ডটা নর্মালি সরকার ইস্যু করে, আর এই প্রতিষ্ঠান যেগুলো ইস্যু করে লোন নেয়, ট্রেজারি বন্ড ইস্যু করে সরকার লোন নেয়। আর সাবঅর্ডিনেট ডেট, যেমন এর মধ্যে একটা আছে বন্ড নাম, হ্যাঁ, বন্ড, ওয়ারেন্ট, ঠিক আছে, তো ডিবেঞ্চার, এইগুলো হচ্ছে আপনার কোম্পানির বন্ড। তো এই কোম্পানি যেসব বন্ড ইস্যু করে আপনার লোন নিয়ে থাকে, সেটাকে বলছে আপনার তার সাবঅর্ডিনেটেড বন্ড বা ইনস্ট্রুমেন্ট, যেটা আসলে ইস্যু করা হয় যে আপনার এই পরিশিষ্ট 4-এর অনুসারে যেটা আসলে ইস্যু করা হয়। ঠিক আছে, এরপরে বলা হয়েছে মাইনরিটি ইন্টারেস্ট। ঠিক আছে, এই দেখেন, টায়ার টু ইস্যুড বাই কনসোলিডেটেড সাবসিডিয়ারি টু থার্ড পার্টিজ অ্যাজ স্পেসিফাইড অ্যানেক্স 2 অফ বাংলাদেশ ব্যাংক গাইডলাইন। এটা মাইনরিটি ইন্টারেস্ট, মানে মাইনরিটি ইন্টারেস্ট দেখেন, এখানেও গেল মাইনরিটি ইন্টারেস্ট একদিকে প্রতিষ্ঠানের যেন সম্পত্তি, মানে ক্যাপিটাল, আবার এই মাইনরিটি ইন্টারেস্ট প্রতিষ্ঠানকে যে কোনো সময় পরিশোধ করতে হয়, এই জন্য আবার তার লাইবিলিটিও কিন্তু। ঠিক আছে, তার লাইবিলিটিও কিন্তু এটা মাইনরিটি ইন্টারেস্ট, যেমন প্রতিষ্ঠানের একটা ক্যাপিটাল গঠন করে, আবার এটা যেহেতু প্রতিষ্ঠানের যে কোনো সময় থার্ড পার্টির এই অংশ পরিশোধ করতে হতে পারে, এই জন্য এটাকে লাইবিলিটি বলা হচ্ছে। এর মধ্যে থেকে কিছু রেগুলেটরি অ্যাডজাস্টমেন্ট আছে, মানে আইনগতভাবে কিছু জিনিস অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ দেওয়া আছে। এই ক্যাপিটালের মানে মাইনরিটি ইন্টারেস্টের বিষয়টা বলা হয়েছে যে এখানে যেমন একটা ক্যাপিটাল, এখানেও একটা ক্যাপিটালের অংশ,
আবার এখানেও ক্যাপিটালের অংশ, ঠিক আছে। তার মানে এটা মনে করেন যে এটা আপনার এখানেও আসবে এই আপনার মাইনরিটি ইন্টারেস্ট, ঠিক আছে। তো আপনার মাইনরিটি ইন্টারেস্ট এখানে বলা হয়েছে, এখানে যে অংশ টাকা আসে যে এখানে তাদের কি বলে ক্যাপিটাল অংশটুকু দেখে, মনে করেন যে একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের 80% ক্রয় করেছে, 80% ক্রয় করেছে, এটাকে বলা হচ্ছে কন্ট্রোলিং ইন্টারেস্ট বা প্যারেন্ট হোল্ডিং। আর এই যে 20% এটাকে বলছে আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ওই কোম্পানি ভ্যালু হচ্ছে মনে করেন শেয়ার ক্যাপিটাল হচ্ছে মনে করেন যে 1,00,000 টাকার শেয়ার ক্যাপিটাল আছে এই প্রতিষ্ঠানে। এই 1,00,000 টাকার মধ্যে এই 80,000 টাকা হচ্ছে কন্ট্রোলিং ইন্টারেস্ট আর 20,000 টাকা হচ্ছে আপনার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। এই 20,000 টাকাকে বলছে আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। আচ্ছা, এই যে তাহলে গেল এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট তাহলে কত? 20% মানে 20,000 টাকার, প্রতিষ্ঠানের 20,000 টাকার ক্যাপিটাল। এখন এই প্রতিষ্ঠানের এই টায়ার 2 তে যেটা যায় সেটা হচ্ছে যে আপনার এই প্রতিষ্ঠানে এই 20% এর জন্য আদার্স যে গেইন করে থাকে সেই অংশটুকু টায়ার 2 ক্যাপিটালে দেয়। তার মানে প্রতিষ্ঠান এই 20% ওয়ালা কি লাভ বহন করে না? এই 80% ওয়ালা যেমন লাভ, ডিভিডেন্ড বা এগুলো বিভিন্ন কিছু বহন করে, তারাও কিন্তু এই 20% ওয়ালাও কিন্তু ওইগুলো রিজার্ভ ওই প্রতিষ্ঠানের 20% এর মালিক। এরা 80% এর মালিক কিন্তু এরাও 20% এর মালিক। তো তাদের এই টায়ার 1 এ দেখিয়ে বাকি যে অংশটুকু থাকবে সেইটুকু টায়ার 2 তে দেখানো হয়। এই বাকিটুকু অংশ বলতে নরমালি কোন অংশটুকুকে বোঝানো হয়? এটা আপনার এই অ্যানেক্স 2 তে বা পরিশিষ্ট 2 এ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন পরিশিষ্ট 2 এ দেওয়া আছে। এর সাথে কিছু রেগুলেটরি অ্যাডজাস্টমেন্ট করার পারমিশন দেওয়া হয়েছে। আপনার প্যারাগ্রাফ 3.4 বাংলাদেশ ব্যাংকের রিস্ক অ্যাডিকুয়েসি বেস ক্যাপিটাল অ্যাডিকুয়েসি তে দেওয়া আছে। এখানে এই অনুযায়ী যে আপনার টায়ার 2 ক্যাপিটাল এর যেগুলো জিনিস অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ আছে সেটা হচ্ছে ডিডাকশন অফ ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল অফ ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স এন্টিটিস। ঠিক আছে? তার মানে এই জন্য এখানে বলা হয়েছে যে অন্য প্রতিষ্ঠান থেকে মানে মানে include the amount of capital held in the form of share equity and other এক্ষেত্রে বলা হয়েছে যে ডিডাকশন অফ ইনভেস্টমেন্ট ইন দ্য ক্যাপিটাল অফ ব্যাংকিং, মানে অন্যান্য ব্যাংকে যে পরিমাণ ইনভেস্ট করা হতো, অন্যান্য ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ইন্স্যুরেন্স কোম্পানিতে যখন একটা ব্যাংক ইনভেস্ট করে থাকে সেই ইনভেস্টমেন্টকে বলা হয়েছে মানে এই ইনভেস্টমেন্টে যত ইনভেস্টমেন্টকে বলা হচ্ছে আমরা হচ্ছে যে ডিডাকশন বলা হচ্ছে বা মানে অন্য প্রতিষ্ঠানে যতটুকু আমরা ইনভেস্ট করতেছি, ঠিক আছে, এটা তার ক্যাপিটালকে কমিয়ে দিচ্ছে। এটা টায়ার 2 তে আপনার রাখা হচ্ছে। তার মানে এখানে আপনার মূল বিষয়টা হচ্ছে যে কারণ টায়ার 2 মানে কিন্তু দেউলিয়ার সময়ে, তার মানে দেউলিয়ার সময় রাখার জন্য বাঁচার জন্য আমার এখানে তো ফান্ড রাখলে হবে না, অন্য কারোর কাছে ফান্ড রেখে দিচ্ছি। তারপরে বলা হয়েছে ডিডাকশন অফ ইনভেস্টমেন্ট in the capital of unconsolidated financial intermediaries, ঠিক আছে, আনকনসলিডেটেড ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, ঠিক আছে। এখন আনকনসলিডেটেড বলা বোঝানো হচ্ছে যে কনসলিডেটেড প্রতিষ্ঠান না, ঠিক আছে, মানে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি না, অন্য কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, ঠিক আছে। তো কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বলতে বোঝানো হয় যাদের প্যারেন্ট সাবসিডিয়ারি বিষয়গুলো আছে এরকম টাইপের প্রতিষ্ঠানের সাথে করা। এখানে বলা হয়েছে এরকম না, প্রতিষ্ঠানের সিঙ্গেল কোনো আলাদা কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি কাছে যদি ক্রয় করে থাকে সেটা ব্যাংক বাদে অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি বাদে অন্য কোনো ধরনের যদি প্রতিষ্ঠান থাকে সেই ধরনের প্রতিষ্ঠানে যদি কোনো যারা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে যেমন কোনো এনজিও হতে পারে, তো এই টাইপের প্রতিষ্ঠানে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকে এইটা বাদ দিতে হবে। তারপর বলা হয়েছে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল ইন্স্যুরেন্স এন্টিটিস, ঠিক আছে। তো মূলধন জাতীয় বীমা যে কোম্পানিগুলো আছে যেখানে তাদের ইনভেস্টমেন্ট ক্যাপিটাল তাদের আপনার শেয়ার স্টক বা বন্ডে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকে, তার মানে এখানে কিন্তু সবগুলো ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে। কোথায় ইনভেস্টমেন্ট? ওই কোম্পানির শেয়ার স্টক বা আদার কোনো সিকিউরিটিতে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকে। তারপরে ডিডাকশন অফ ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, এটা বলা হয়েছে দ্যাট আর নট এক্সপেক্টেড টু বি রিয়েলাইজড উইদিন 12 মান্থ। তার মানে এই যে পরিমাণ ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে বা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট হিসেবে তৈরি হচ্ছে যেটা আগামী 12 মাসের মধ্যে যেটার বেনিফিট আসলে পাওয়া যাবে না সেইটাকে সেই ডেফার্ড ট্যাক্স অ্যাসেটটা বাদ দিচ্ছি।
তারপর ইনট্যানজিবল অ্যাসেটের কথা বলছি, গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এখানেও ইনট্যানজিবল অ্যাসেট গুলো বাদ যায়। ঠিক আছে, তারপরে বলা হয়েছে ডিডাকশন অফ লসেস অন রিভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট। তো এখানেও আপনার ফিক্সড অ্যাসেট রিভ্যালুয়েশনের ক্ষেত্রে রিভ্যালুয়েশন বা পণ্য মূল্যায়ন করতে যে এখানে ফিক্সড অ্যাসেটের কথা বলা হয়েছে, ওখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের কথা বলেছে, এখানে ফিক্সড অ্যাসেটের কথা বলা হয়েছে। এই রিভ্যালুয়েশন করতে যে যদি কোনো শর্টেজ পড়ে, যেমন প্রতিষ্ঠানের সরঞ্জাম, কম্পিউটার সরঞ্জাম, টেবিল চেয়ার, এগুলো মনে করেন যে আসবাবপত্র রয়েছে বা তার ল্যান্ড রয়েছে, তার প্রজেক্ট রয়েছে, তার বিল্ডিং রয়েছে, এইগুলো যে অ্যাসেট, ফিক্সড অ্যাসেট রয়েছে, এই ফিক্সড অ্যাসেট রিভ্যালুয়েশন করতে যে যখন তার মূল্য কমে যাবে সেটাও বাদ দিতে হয়। এইগুলো ছিল তার স্যার হচ্ছে যে স্যার বাংলা বইতে কি ওইটুকু নাই স্যার নাকি? এই অংশটুকু নাই। স্যার কম আছে নাকি স্যার? নাই স্যার, প্রশ্ন নাই। নাই স্যার। আচ্ছা, তাহলে একটু এটা ছবি তুলে নেন, তাহলে এটা ঠিক করে দিতে হবে। এটা তো নাই, এটা তো জানা ছিল না, এটা তো থাকার কথা ছিল। মানে ওই যে বই এডিটে গেলে পারে তখন ওই কোনো কিছু কিছু স্যার কিছু এই জায়গাতে ইয়াটা ঝামেলা। স্যার আমাদের বাংলা বইতে যে মূলধনের উপাদান সমূহ স্যার অত সুন্দর ভাবে আসলে নাই। এই জিনিসটা কি স্যার আলাদা ভাবে দেওয়া যায় আমাদের? জি জি, এটা কি স্যার আমাদেরকে দিয়ে দিতে পারেন স্যার এই ইয়াটা? মানে এই পিডিএফ টুকু দিয়ে দিবা। হ্যাঁ স্যার, এই যে এই প্রশ্নটাই তো আসলে ওইভাবে পুরোপুরি দেওয়া নাই এখানে। ইংলিশ ভাষণটা দিলে তো হয়, আমরা একটু বাংলা করে নিলাম। আচ্ছা, সেটা স্যার তাহলে আমরা ইংরেজিতে শুদ্ধ দেওয়া যায় স্যার, বাংলাতে এটা এই অংশটুকু তত সুন্দরভাবে দেওয়া নাই স্যার, সেটা স্যার এটা পিডিএফ দেওয়া যায় স্যার। স্যার আপনি আচ্ছা পড়া দিয়েছেন, আমি অলরেডি গুগল করে করে স্যার নিতেছি। দিচ্ছি যে আগেই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখি এটা কি ব্যবস্থা করা যায়, সেটা আমি দেখবো না। আপনার আপাতত ছবি তুলে রাখেন। হ্যাঁ প্লিজ স্যার, আরেকটা বিষয় স্যার, যেমন এই অংশটুকু যদি স্যার আসলে বাংলার সাথে ইংরেজি লিখলেই ভালো হয় স্যার, তা আমরা এইটুকু তবে আপনারা কিন্তু বাংলা এটা ইংরেজি লিখলে কিন্তু হবে, এটা মানে ব্যাক স্যার, এই পয়েন্ট গুলো কিন্তু। আর এই যে আরেকটা কথা বলছি কি, এইটা কিন্তু লেখার সময় কিন্তু আপনার এত ব্যাখ্যা দেওয়া লাগবে না। এত ব্যাখ্যা লিখতে গেলে কিন্তু আপনার পরীক্ষা হলে একটা কোশ্চেনই পাস হয়ে যাবে। আপনার জি লিখবেন স্যার, কি, পরীক্ষা হলে হ্যাঁ লিখবেন টায়ার 1 ক্যাপিটাল আর টায়ার 2 ক্যাপিটাল কাকে বলে। এরপর লিখবেন টায়ার 1 ক্যাপিটালের মধ্যে দুইটা অংশ রয়েছে, একটা কমন ইকুইটি টায়ার 1, একটা হচ্ছে অ্যাডিশনাল টায়ার 1। এই কমন ইকুইটি টায়ার 1 এর মধ্যে কি কি থাকে এইগুলো এর সাথে এইগুলো বাদ দিবেন, এইগুলো লিখবেন, এইটুকুই, এর ব্যাখ্যা দিবেন না। টায়ার 2 বলতে কাকে বোঝায় তাকে লিখবেন। স্যার টায়ার 2 বলতে এইবার টায়ার 2 ক্যাপিটালের মধ্যে কি বোঝানো হয় সেটা বলতে এই কয়টা লিখবেন। ঠিক আছে, এই কয়টা লিখবেন। এরপরে রেগুলেটরি অ্যাডজাস্টমেন্টের মধ্যে ব্যাখ্যাটা কিন্তু দিবেন না। এই ব্যাখ্যাটা না দিয়ে শুধু এই নামটা লিখবেন, এই নামটা লিখবেন। বুঝতে পারছেন? এই ব্যাখ্যাটা দেওয়ার দরকার নাই তো। কালটোক্রালি এইটুকুই তো অনেকবার অংশ। জি স্যার। স্যার আমরা তো বাংলা ভার্সন যারা আছি স্যার, আমরা যদি এটুকু স্যার ইংরেজিতে লিখি তাহলে তো অসুবিধা নেই স্যার, নাকি স্যার? না না, আমার এই নামগুলো ইংরেজিতে লিখতে পারেন, কারণ এগুলো ব্যালেন্স শিট ইংরেজিতে লেখা থাকে। বুঝতে পেরেছেন? আপনার অঙ্ক যেমন পরীক্ষায় অঙ্ক করতে হয়, যদি অঙ্ক আসে, অঙ্ক কি বাংলায় করতে বলে? যে কোনো ভার্সনে করতে পারেন। এইগুলো হচ্ছে ম্যাথের পার্ট। বুঝতে পেরেছেন? আপনার যদি যে বলতো না ব্যাংকের ব্যালেন্স শিট করেন, তাহলে কিন্তু এইগুলোই আপনার লিখতে হতো। আচ্ছা, এই ব্যাখ্যাটা আপনার দেওয়ার দরকার নাই, আমি হয়তো দিয়ে দিব আপনাদেরকে, কিন্তু পরীক্ষা হলে কিন্তু এটা দিতে যাবেন না, এটা দিতে গেলে সময় লাগবে বেশি। আপনারা দিবেন হচ্ছে যে প্রত্যেক ক্যাপিটালে কি কি এলিমেন্টস রয়েছে, সেখান থেকে রেগুলেটরি অ্যাডজাস্টমেন্ট কোন কোন আইটেম গুলো হয়, সেই আইটেম গুলোর নাম লিখবেন খালি। এই যে এখানে যেমন মনে করেন যে জেনারেল প্রভিশন আছে, এই খালি জেনারেল প্রভিশনই লিখবেন। তারপর সাবঅর্ডিনেট ডেপ্ট, এইটুকু খালি নাম লিখবেন। এখানে মাইনরিটি ইন্টারেস্ট লিখবেন। ঠিক আছে, এর মধ্যে থেকে রেগুলেটরি অ্যাডজাস্টমেন্ট কোনগুলো বাদ যায় সেগুলো বাদ দেখাবেন। এইটা লিখলে অনেক বড় হয়ে যাবে, তাই দেখবেন 2 পাতা পার হয়ে গেছে। আচ্ছা, এরপর বলা হয়েছে টায়ার 1 এবং টায়ার 2 ক্যাপিটালের মধ্যে পার্থক্য কি, বা গোয়িং কনসার্ন এবং গন কনসার্ন ক্যাপিটালের মধ্যে পার্থক্য কি। এটা 97 তে আসে। আমি 96 আলাদের বলছিলাম যে দেখেন এই পার্থক্যটা কিন্তু আপনাদের আসতে পারে, এরকম একটা পার্থক্য হতে পারে। তো কিন্তু তারা কিন্তু দেখেন মানে অনেকেই হয়তো পড়েছিল, এদের ক্ষেত্রে দেখেন পার্থক্যটার জন্য তাদের কমনও আসছিল। এখন বললাম যে এটা এমন একটা কনসেপ্টের চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন না হওয়ার কোনো কারণ নাই, প্রশ্ন হবেই। আচ্ছা, আবার এখানে প্রশ্নে আগানো যায় না, খুব দেরি হয় আর কি, মানে এখানে বোঝার বিষয়টা এই পুরা কর্পোরেট গভর্নেন্সের মধ্যে এইটা চ্যাপ্টারটা বেশি বোঝার মতো বিষয়। আচ্ছা, এখানে দেখেন
এই যে গোয়িং কনসার্ন এবং গন কনসার্ন অথবা টায়ার 1 এবং টায়ার 2 ক্যাপিটালের মধ্যে পার্থক্য আসলে মূলত কোনটা দেখেন। বলা হয়েছে ডেফিনিশনের ক্ষেত্রে বলা হয়েছে এই আমরা ডেফিনিশনে কি বললাম যে ভবিষ্যতে আপনার মানে লিকুইডেশন বা ব্যাংক কাছে এইসব থ্রেড বা চিন্তা করা বাদ দিয়ে একটা প্রতিষ্ঠান যে কোনো ধরনের বিপদ থেকে বাঁচার জন্য যে ক্যাপিটালটা মেনটেন করে থাকে সেটাকে বলা হয় গোয়িং কনসার্ন ক্যাপিটাল। আর গন কনসেপ্ট বলতে বোঝায় না শুধুমাত্র ব্যাংক্রাপসি বা লিকুইডেটেড হয়ে যাওয়ার ক্ষেত্রে দেউলিয়া হওয়ার ভবিষ্যতে অদূর ভবিষ্যতে দেউলিয়া হওয়ার ঝুঁকি বাঁচাতে যে ক্যাপিটাল গঠন করা হয়ে থাকে। ঠিক আছে, এটা এটা কখন আমরা করি? আমরা মনে করেন আমরা ভবিষ্যতের সিকিউরিটাইজেশনের জন্য আপনার বলেন তো আমরা এফডিআর করি না এমনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখি বলেন তো? আমরা FDR ভবিষ্যৎ করি সিকিউরিটির জন্য FDR ডিপিএস এফডিআর করি নাকি এমনি ব্যাংকে টাকা জমা রাখি? FDR করি এফডিআর করি। কারণ কি ওইটা আমার ভবিষ্যতে একটা স্পেসিফিক, কারণ কিন্তু আমরা এই যে ডে টু ডে বাঁচার জন্য কি করি ব্যাংকে এমনি টাকা জমা রাখি কারেন্ট কি বলে সেভিংস অ্যাকাউন্টে, তাই করি না? ডে টু ডে যখন টাকা আমার লাগবে সেটা মিট আপ করার জন্য আমরা কি করি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখি, তাই রাখি না? নাকি ডিপিএস করি? আমাদের ডেইলি যে মানে এমনি চলাচলের জন্য যে ফান্ড লাগবে এটার জন্য কি আমরা ডিপিএস করি বা এফডিআর করি? করি না না কিন্তু। স্যার। আমরা মূলত আমাদের যে কোনো ভবিষ্যতে বিপদে পড়তে পারি, এই বড় ধরনের বিপদ অথবা বড় ধরনের সম্পত্তি অর্জন এইগুলো করার ক্ষেত্রে আমরা এফডিআর করে থাকি বা ডিপিএস করে থাকি। তো গন কনসেপ্টের বিষয়টাই কিন্তু এটা। আর গোয়িং কনসেপ্ট মানে যে কোনো সময় যে কোনো বিপদের থেকে বাঁচার জন্য যেটা আমরা রাখি। ঠিক আছে, যেমন মেডিকেল চেকআপের জন্য আমরা নরমালি রাখি একটা ফান্ড, এরকম একটা ফান্ড আমরা গোয়িং কনসার্ন ফান্ড বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে বলা হচ্ছে পারপাস। আচ্ছা এটা আসলে মূলত প্রতিষ্ঠানের হেলথকে নরমাল হেলথকে ফাইন্যান্সিয়াল হেলথ কতটুকু সেটা মেজারের জন্য দেখানো হয় যে প্রতিষ্ঠানের সাধারণ হেলথ কতটুকু সেটার জন্য। যেমন আমার মনে করেন যে একটা ব্যক্তির ডেইলি চলাচলের জন্য যে ফান্ড আপ সেভিংস অ্যাকাউন্টে আসে সেটাই কিন্তু তার স্ট্রেংথ মেজার করে। ঠিক আছে, আর এই গন কনসার্ন ক্যাপিটালটা আসলে ভবিষ্যতে এটার উদ্দেশ্য হচ্ছে যে ভবিষ্যতে লিকুইডেটেড না হয় ব্যাংক্রাপ্টেড না হয়ে যায় মানে দেউলিয়া না হয়ে যায় সেটা বাঁচানোর জন্য উদ্দেশ্য। মানে একই কথা কিন্তু ঘুরাই আমরা দুইটা লিখে ফেললাম। ঠিক আছে, মানে এই সবই কিন্তু একই কথা ঘুরাই ফিরাই লিখবে। দেখেন গোয়িং কনসেপ্টটা ডেফিনেশন দিলাম, এই ডেফিনেশন থেকে তাদের উদ্দেশ্য বের করে নিয়ে আসলাম, মুখস্থ করার দরকার নেই অত। আচ্ছা ইফেক্টিভনেসে কখন আমরা এই কথা থেকেই বের করে নিয়ে আসতে পারি শুড বি ফুললি ইফেক্টিভ হোয়েন লস অ্যাবজর্বিং ক্যাপাসিটি, মানে যখন প্রতিষ্ঠান লস হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানের লস দেখা দিচ্ছে এরকম সময় বাঁচার জন্য প্রতিষ্ঠান তার গোয়িং কনসার্ন ব্যবহার করে। আর এইটা শুধুমাত্র তার প্রতিষ্ঠান দেউলিয়া হয় যখন তখন এটা কার্যকরী। মানে এই গোয়িং কনসার্ন কার্যকরী হচ্ছে যে কোনো সময় প্রতিষ্ঠান লস মেকিং অর্গানাইজেশন হয়ে যাচ্ছে, তার প্রতিষ্ঠান 1 বছর লস করলো না বা সে লস মেকিং কনসার্ন হয়ে যাচ্ছে, এই সময় সে ইফেক্টিভ। আর এটা হচ্ছে প্রতিষ্ঠান যখন দেউলিয়া হয়ে যাচ্ছে তখন এটা গন কনসার্ন ইফেক্টিভ। আচ্ছা গোয়িং কনসার্ন আমরা যেমন ডেফিনিশন থেকে আমরা ওই ক্যাপিটাল অ্যাসেটের ক্লাসিফিকেশন দেখলাম, এগুলো কি কি দিয়ে গঠিত? একটা হচ্ছে কমন স্টক ইকুইটি, আর একটা হচ্ছে রিটেন আর্নিংস, এইটাগুলো দিয়ে আমরা দেখলাম গোয়িং কনসার্ন ক্যাপিটাল গঠিত। আর গন কনসার্ন ক্যাপিটাল বলতে বোঝানো হচ্ছে বিভিন্ন রিভ্যালুয়েশন রিজার্ভ, হাইব্রিড ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট, সাবঅর্ডিনেট ডেট, জেনারেল লং টার্ম রিজার্ভ এবং আনডিসক্লোজ যে রিজার্ভ গুলো রয়েছে এইগুলো সাধারণত আপনার গন কনসেপ্টের গন কনসার্ন ক্যাপিটালের অংশ। আচ্ছা রিলায়েবিলিটি যদি আমরা বলি, গোয়িং কনসার্ন ইজ কনসিডার মোর রিলায়েবল দেন গন কনসার্ন ক্যাপিটাল, কারণ এটা ইজিলি ক্যালকুলেট করা যায় এবং ইজিলি লিকুইডিটেড করা যায়, মানে তার ফাইন্যান্সিয়াল কনভার্ট করা যায়। কারণ হচ্ছে কি আপনার নিজের পকেটের উপর ভরসা বেশি করা যায় না পরের পকেটের উপর বেশি ভরসা করা যায় বলেন তো? আমরা বলেন তো আমরা নিজের পকেটের উপর বেশি ভরসা করি নাকি অন্যের পকেটের উপর বেশি ভরসা করি? নিজের পকেটে স্যার। আচ্ছা গোয়িং কনসার্ন ক্যাপিটালটা হচ্ছে নিজের পকেটের টাকা, আর মানে মালিকদের সম্পদ, মালিকদের ক্যাপিটাল। আর গন কনসার্ন মানে আপনি অন্য কারোর কাছে ফান্ড নিয়েছেন, তো অবশ্যই আমার রিলায়েবিলিটি কার বেশি হবে? আমার গোয়িং কনসার্নে বেশি হবে, কারণ এটা তো অন্যের জনের ফান্ড, এর উপর সম্পূর্ণ নির্ভর করা যায় না। কারণ আমি বিপদে বললে অন্যের কাছে ধার নিতে পারবো এরকম গ্যারান্টি কিন্তু নাই, এই জন্য বোঝার জন্য এগুলো বললাম আর কি। এবার রেগুলেশনের ক্ষেত্রে বলা হয়েছে আন্ডার ব্যাসেল 2-3
a bank tier 1 এবং tier 2 capital must be at least 10% of its risk weighted asset up to from 8% under Basel 2. Tier 1 capital is the primary funding source of the bank and consists of share equity. Then tier 2 capital include the revaluation reserve, hybrid capital instrument, subordinate debt instrument, general loan term reserve, and deposit. Tier 2 capital considered less reliable than the tier 1 capital because it is more difficult to accurately calculate and more difficult to liquidate. তার মানে এটা বেসেল 2 তে দুইটাতে ক্ষেত্রে বলেছে কি কত, বেসেল 3 অনুযায়ী 10.5% রাখতে হবে, যেটা বেসেল 2 তে আপনার 8% এর কথা বলা ছিল। এবং এই বেসেল এই রেগুলেশনে বলে দিয়েছে প্রতিষ্ঠানের প্রাইমারি ফান্ডিং সোর্সকে আপনার টায়ার 1 ক্যাপিটাল হতে হবে, আর অ্যাডিশনাল যেটা সাপোর্টিং হিসেবে কাজ করবে অন্য ধরনের ফান্ড, সেটা হচ্ছে টায়ার 2 ক্যাপিটালে দিতে হবে। যার মধ্যে রয়েছে কোনগুলা, আপনার হচ্ছে যে হাইব্রিড ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ডেরিভেটিভ সিকিউরিটি, রিভ্যালুয়েশন রিজার্ভ মানে কোনো অ্যাসেটের পুনঃমূল্যায়ন জনিত যে ক্ষতি হতে পারে সেটার জন্য একটা রিজার্ভ করে রাখা হয়। তারপরে সাবঅর্ডিনেট ডেট ইনস্ট্রুমেন্ট, জেনারেল লং টার্ম রিজার্ভ, জেনারেল লোন লস রিজার্ভ এবং আনডিসক্লোজড যে রিজার্ভগুলো আছে, এগুলো আমরা টায়ার 2 ক্যাপিটালের অংশ হিসেবে আমরা বলে থাকি। তো এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য ছিল। আমরা আজকে কি আর দেখাবো? না স্যার, আজকে আর না দেখাই, আজকে এমনি লং ক্লাস হয়ে গিয়েছে। আর ওই প্রশ্নটার ইংলিশ ভাষণটা স্যার আমাদের একটু দিয়ে দিন স্যার, আর কিছু লাগবে না। ওই মানে বুঝিনি, ওইটার বাংলাটার ইংরেজিটার বাংলা অংশটুকু ওই যে টায়ার 2 ক্যাপিটাল। ইংরেজিটা দিয়ে দিলে হবে স্যার, ওই প্রশ্নটার ইংরেজিটা দিয়ে দিলে হবে স্যার। আচ্ছা সেটা দিয়ে দিলাম, আপনার একটা ছবি তুলে নেন না, যতক্ষণে একটা ছবি তুলে নেন। স্যার অনেক ওটা স্যার একটা সফট কপি দিয়ে দিলে তো হয়ে যাবে। আচ্ছা সে দিলাম না হয়, মনে করেন আপনি একটা ছবি তুলে এটা নেন, আমি এই যে স্ক্রিন তাহলে স্যার শুরুতে যান স্যার, প্রশ্নটা শুরুতে যান। এই উপরের অংশতে থাকার কথা, এই উপরের অংশও নাই। স্যার আছে কিন্তু এই বাংলা তো বোঝা যায় না লেখাগুলা। মানে বাংলা ভাষাটাতে, এই ভাষাটা বাংলার জন্য সহজ না, তো ভাষাটাই হচ্ছে ইংরেজি। এখান থেকে থাকেন স্যার, এখান থেকে। আচ্ছা এখানে চ্যাট অপশনে কি ইমেজ দেওয়া যায় কিনা একটু দেখতেছি। দেওয়া যায় স্যার। এটা পিডিএফ দিয়ে স্যার, তাহলে হবে স্যার। আচ্ছা আমি এমনিতে আপনাদের এখন আগে দিয়ে রাখি পরে পরেরটা, এটা ক্যাশ মানে ক্যাপ স্যার। চ্যাট বক্সে একটু দিয়ে রাখেন। হ্যাঁ একটু দেখেন, স্ক্রিনশটে দিয়ে রাখলাম, হ্যাঁ একটা দিলাম, একটু দিয়ে রাখতেছি। গিয়েছে দেখেন তো। একটা আসছে। আমরা পরেরটা দিয়ে দিই। এই দ্বিতীয় অর্ডার দিলাম, আর একটা ইমেল দিলেই হবে। এই ভাষাটা বাংলা খুব কঠিন, জি স্যার। বাংলা বোঝাই যায় না। এটা আপনাদেরকে আপাতত দিয়ে রাখলাম, আমি পরে পিডিএফ এ আমি দিয়ে দিব, আপাতত দিয়ে রাখলাম। হ্যাঁ দুটো আসছে স্যার, তিনটা। আউট হবেন না স্যার, নিয়ে নি স্যার, আউট হবেন না। ততক্ষণে ক্লাস করো। কি যে দিন আসলো বাবা, আমাদেরকে দেখেন, আগে আমরা আদু ভাই নাম শুনতাম, আর এখন আমাদেরকে আদু ভাই সরকার বানায় ফেলেছে, তাই না? কোনোদিন কি আমরা চিন্তা করেছি সন্তানের সাথে পড়াশোনা করব? আমরা দেখুন বড় আদু ভাই হয়ে গেছি স্যার। তিনটাই হ্যাঁ হ্যাঁ, না দেখেন আলটিমেটলি চিন্তা করেন,
আমরা কি কখনো চিন্তা করছি সন্তানের সাথে পড়াশোনা করবে এইভাবে? হ্যাঁ স্যার। আসলে এমন একটা ডিসিশন করেছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটু স্যার, একটু স্যার। আচ্ছা, আচ্ছা, আমি রেকর্ডটা ছোট করে মানে বন্ধ করে দিই, রেকর্ডটা বড় হয়ে যাচ্ছে।